আসসালামু আলাইকুম, ওয়েলকাম ইউ অল টুডেজ শর্ট ক্লাস। আজকে আমি প্যাথোলজি কোয়েশ্চেন 1 সেলুলার ইনজুরি অ্যান্ড অ্যাডাপ্টেশন এই টপিক্সের উপর শর্ট ক্লাস নেওয়ার চেষ্টা করব উইথ এক্সপ্লানেশন। তো ইতিমধ্যে আপনারা এই টপিক্সের উপর টপ 10 ক্লাস আপনারা একটা ভালো আইডিয়া পেয়ে গেছেন এই ক্লাসের মাধ্যমে। এরপরও যে টপিক্সগুলো ডিসকাশন হয় নাই বা বাদ পড়ে গেছে এই টপিক্সগুলো এখানে আজকে কভার হবে এবং ইনশাল্লাহ আপনার এই টপিক্সের উপর আর ভালো একটা প্রস্তুতি আপনি নিতে পারবেন। তো আমরা কোশ্চেনগুলো দেখি, যে কোশ্চেনের উপর আপনারা পরীক্ষা দিচ্ছেন। ফার্স্ট কোশ্চেন হচ্ছে কি, সেলুলার রেসপন্স টু ইনজুরি। Cellular response to injury are A. Necrosis, B. Fatty change, C. Calcification, D. Hyperplasia and E. Neoplasia. এটা একটা ইজি কোয়েশ্চেন, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই এটা অ্যান্সার করছেন সবাই। তো এই কোয়েশ্চেনের এক্সপ্লানেশনটা আমরা দেখি। কোয়েশ্চেন ইজি হলেও পরীক্ষায় যেহেতু আমাদের অনলি 2-3 আওয়ার্সের মধ্যে 200টা কোয়েশ্চেন আমাদের সলভ করতে হয়, এই সময় দেখা যায় অনেক ইজি কোয়েশ্চেন আমরা ভুল করে ফেলি। ইজি কোয়েশ্চেন ভুল করলে আমাদের চান্স পাওয়ার পসিবিলিটি অনেক কমে যাবে, কারণ সবাই ইজি কোয়েশ্চেন ঠিকমতো অ্যান্সার করবে, বাট টাফ কোয়েশ্চেন সবার জন্যই টাফ। সো আমরা দেখি এই কোয়েশ্চেনটা কী কী সেলুলার রেসপন্স হতে পারে যখন স্টিমুলাই বা ইনজুর্ড করা হয়। তখন একটা হচ্ছে সেল ইনজুরি হতে পারে। সেল ইনজুরি আবার দুই টাইপস, একটা হচ্ছে কি রিভার্সিবল সেল ইনজুরি অ্যান্ড ইরিভার্সিবল সেল ইনজুরি। অনেক সময় কোশ্চেনে সরাসরি সেল ইনজুরি না দিয়ে এই সাবটাইপসগুলো দিতে পারে। যেমন কোশ্চেনে দিতে পারে সেলুলার রেসপন্স টু ইনজুরি ফ্যাটি চেঞ্জ, সেলুলার রেসপন্স টু ইনজুরি নেক্রোসিস। তখন অনেক সময় দেখা যায় আমরা সরাসরি কোশ্চেন না আসাতে একটু পাজলড হয়ে যায়। সো এটা মনে রাখবেন, সেলুলার ইনজুরির মধ্যে রিভার্সিবল ইরিভার্সিবল সবগুলোই আসবে। সেলুলার রেসপন্স টু ইনজুরি বললে এগুলো সব চলে আসবে। এরপর আসি সাবসেলুলার রেসপন্স টু ইনজুরি, ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন অ্যান্ড প্যাথোলজিক ক্যালসিফিকেশন। অনেক সময় দিতে পারে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন আর মেটাস্টেটিক ক্যালসিফিকেশন, এভাবেও স্টেম আসতে পারে। হায়ালিন চেঞ্জ, সেলুলার অ্যাডাপ্টেশন। সেলুলার অ্যাডাপ্টেশন আবার 4টা সাবটাইপস: হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া, অ্যাট্রফি, হাইপারট্রফি। এই টাইপসগুলো আলাদা আলাদাভাবে সেলুলার রেসপন্স টু ইনজুরি বলে কোশ্চেনের স্টেমে দিতে পারে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। অনেক সময় আমরা হয়তো মুখস্থ করলে আমাদের অনেক সময় এটা মিস হয়ে যায়। এবং লাস্টলি হচ্ছে সেলুলার এজিং। সো আমরা যদি অ্যান্সার করি এই কোশ্চেনটা, cellular response to injury or necrosis. That means ওই যে আমি বললাম সেল ইনজুরি সরাসরি না দিয়ে সেল ইনজুরির টাইপস, ইরিভার্সিবল সেল ইনজুরির টাইপস সরাসরি এখানে স্টেমের মধ্যে চলে আসছে। এরপর রিভার্সিবল সেল ইনজুরির একটা টাইপস ফ্যাটি চেঞ্জ, ক্যালসিফিকেশন এটা সরাসরি ছিল, হাইপারপ্লাসিয়া অবশ্যই এটা ট্রু, এবং নিউপ্লাসিয়া কিন্তু আমরা পাই নাই, তাহলে এটা ফলস। নিউপ্লাসিয়া মিনস নিউ গ্রোথ, তাহলে এটা সেলুলার রেসপন্স না, এটা সম্পূর্ণ আলাদা একটা টপিকস। এরপর আমরা পরবর্তী কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন হচ্ছে অ্যাডাপটিভ চেঞ্জেস অফ টিস্যু আর হাইপারট্রফি, ক্যালসিফিকেশন, ডিসপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া, মেটাস্টেসিস। এটাও একটা সহজ কোশ্চেন, সবাই পারবেন। তারপর আমরা ডিসকাশনে যাই। Cellular adaptation, what are the types? Cellular adaptation may be physiological or pathological. তো এখানে আমরা 4টা টাইপস দেখতে পাচ্ছি, যেগুলো আমরা কোশ্চেনে দেখতে পাইছি: atrophy, hypertrophy, hyperplasia, metaplasia. Atrophy may be both physiological and pathological. Hypertrophy, hyperplasia same, but metaplasia always প্যাথোলজিক্যাল। এই কোশ্চেনটা আসে অনেক সময়, এটা ফিজিওলজিক্যাল বলা দিয়ে স্টেম দিতে পারে। তো এটা মাথায় রাখতে হবে, মেটাপ্লাসিয়া অলওয়েজ প্যাথোলজিক্যাল অ্যান্ড রেস্ট অফ দ্য আদার অ্যাডাপ্টেশনস আর both physiological and pathological. হোয়াট ইজ অ্যাট্রফি? জাস্ট আপনারা এটা জানেন, তারপর
একটু আমরা মাথায় গেঁথে নিই। ডিক্রিজ ইন দ্য সাইজ and number of the cell and function of the cell, সেল নাম্বার এবং সাইজে কমে গেলে তখন অর্গান অ্যাট্রফি হবে। আর হাইপারট্রফি মিন্স অ্যান ইনক্রিজ ইন সেল সাইজ, অনলি সাইজ। হাইপারট্রফি never increase in the cell number of the cell but only cellular size increase করবে and due to increase in the cellular contents, সেলুলার প্রোটিন বেড়ে যাওয়ার কারণে মেইনলি এখানে সেলের সাইজটা বেড়ে যায়। আর হাইপারপ্লাসিয়া মিন্স ইনক্রিজ নাম্বার অফ দ্য সেল রেজাল্টস ইন ইনক্রিজ সাইজ অফ দ্য অর্গান। হাইপারপ্লাসিয়ার মধ্যে আমাদের মনে রাখতে হবে, হাইপারট্রফিতে বাল্ক অফ দ্য অর্গান, বাল্কটা বেড়ে যায়, আর হাইপারপ্লাসিয়াতে হচ্ছে কি ভলিউমটা বেড়ে যায়, ভলিউম আর মাস অফ দ্য অর্গান বেড়ে যায়। আর এই বেসিক ডিফারেন্সগুলো একটু মাথায় রাখতে হবে। এন্ড মেটাপ্লাসিয়া অলওয়েজ প্যাথোলজিক্যাল। মেটাপ্লাসিয়ার কজ হচ্ছে কি রিপ্রোগ্রামিং অফ স্টেম সেল, সেজন্য মেটাপ্লাসিয়া হয়। সো আমরা আসি কোশ্চেনটা সলভ করি। অ্যাডাপটিভ চেঞ্জ অফ টিস্যু আর হাইপারট্রফি কারেক্ট, ক্যালসিফিকেশন ফলস, ডিসপ্লাসিয়া ফলস, এন্ড মেটাপ্লাসিয়া ট্রু অ্যান্ড মেটাস্টেসিস ফলস। তাহলে এখানে ক্যালসিফিকেশনটা হচ্ছে কি সেলুলার রেসপন্স, এটা কোনো অ্যাডাপটিভ চেঞ্জ না, আমরা এর মধ্যে দেখি নাই। অ্যান্ড ডিসপ্লাসিয়া এটা নিউ টপিকস। ডিসপ্লাসিয়া এটা পড়তে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। ডিসপ্লাসিয়া মিনস ডিসঅর্ডার্ড গ্রোথ। এই ডিসপ্লাসিয়া হচ্ছে কি ডিসপ্লাসিয়া অনেক সময় মেটাপ্লাসিয়া যখন লং লাস্ট করে, অনেক দিন মেটাপ্লাসিয়া থাকলে সেখান থেকে ডিসপ্লাস্টিক চেঞ্জ হয়, সেখান থেকে এক সময় নিউপ্লাসিয়াতে কনভার্ট হতে পারে। সো ডিসপ্লাসিয়া এখানে আমাদের আসবে না। এরপর মেটাপ্লাসিয়া, মেটাস্টেসিস হচ্ছে কি এটা টিউমারের সাথে রিলেটেড, এখানে এটা আসবে না। নেক্সট কোয়েশ্চেন, hypertrophy is associated with an increase in the number of visible mitosis, an increase in the bulk of a tissue, an increase in the number of cells in an organ or tissue, an absolute decrease in interstitial tissue, an increase in functional capacity of an organ. আমরা আসি এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে। তাহলে আমরা হাইপারট্রফি নিয়ে একটু আলোচনা করি। Hypertrophy refers to an increase in the size of the cells, results in increase in the size of the organ. Hypertrophied organ has no new cell, just increase in the size of the cell. এখানে যেটা মনে রাখতে হবে, hypertrophy usually occurs in permanent cell, skeletal muscle, cardiac muscle mainly hypertrophy হয়, or it may be both physiological and pathological. Usually hypertrophy একটা কজ হচ্ছে কি ইনক্রিজ ফাংশনাল ডিমান্ড or increase workload or হরমোনাল স্টিমুলেশনের কারণেও হাইপারট্রফি হতে পারে। অনেক সময় হাইপারট্রফি এবং হাইপারপ্লাসিয়া কোএক্সিস্ট করে, এই জিনিসগুলো মনে রাখতে হবে। তাহলে কোশ্চেনটা আমরা অ্যান্সার করি। Hypertrophy is associated with an increase in the number of visible mitosis. তাহলে মাইটোসিস হচ্ছে কি সেল ডিভিশনের একটা মেকানিজম। মাইটোসিস সেল নাম্বার বাড়া মানে সেল নাম্বার বাড়া, বাট হাইপারট্রফিতে সেল নাম্বার বাড়ে না, তাহলে এটা ফলস। এটা মাইটোসিস বৃদ্ধির কারণে সেল নাম্বার বাড়ে, এটা হচ্ছে হাইপারপ্লাসিয়াতে হয়। সেকেন্ড অপশন হচ্ছে কি an increase in the bulk of a tissue. ইট ইজ ট্রু। আমি বলছিলাম হাইপারট্রফিতে টিস্যু বাল্ক বেড়ে যায়, আর হাইপারপ্লাসিয়াতে টিস্যু ভলিউম বেড়ে যায়, মাস বেড়ে যায়। অ্যান ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ সেলস ইন অ্যান অর্গান অর টিস্যু ফলস। হাইপারট্রফিতে সেল নাম্বার বৃদ্ধি পায় না। অ্যান অ্যাবসলিউট ডিক্রিজ ইন ইন্টারস্টিশিয়াল টিস্যু, এটাও ফলস। হাইপারট্রফিতে কোনো ইন্টারস্টিশিয়াল টিস্যু বাড়ে না। and increase in functional capacity of an organ, yes, hypertrophy
অনেক সময় ফিজিওলজিক্যাল হাইপারট্রফি বডি বিল্ডারের যেটা হয় সেটাতে দেখা যায় তাদের ফাংশনাল ক্যাপাসিটিটা বেড়ে যায়, হাইপারট্রফি যে অর্গান সেটার ফাংশনাল ক্যাপাসিটি বেড়ে যায়। এরপর কোশ্চেন আমরা আসি। আচ্ছা, আরেকটা হাইপারট্রফি নিয়ে আরেকটা কথা বলে রাখি, বিশেষ করে লেফট ভেন্ট্রিকুলার প্যাথোলজিক্যাল হাইপারট্রফি আমাদের এটা পরীক্ষায় আসে। প্যাথোলজিক্যাল হাইপারট্রফি কোথায় কোথায় হয়? প্যাথোলজিক্যাল হাইপারট্রফি মেইনলি আমরা বলছি হাইপারট্রফি মেইনলি হয় পার্মানেন্ট টিস্যুতে, যেমন হার্ট মাসেল, কার্ডিয়াক মাসেল অ্যান্ড স্কেলেটাল মাসেল। কার্ডিয়াক মাসেলে যখন হাইপারট্রফি হয় সেটাকে আমরা বলি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, কমনলি লেফট ভেন্ট্রিকুলেই হয়। এটা কী জন্য হয়? কারণ ভালভুলার হার্ট ডিজিজ, অ্যাওর্টিক স্টেনোসিস অর সিস্টেমিক হাইপারটেনশন, আফটার লোড বেড়ে গেলে হার্টে তখন লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়। তো এই হাইপারট্রফির কারণে ডিমান্ডটা বেড়ে যায়, হ্যাঁ, লেফট ভেন্ট্রিকুলার ডিমান্ডটা বেড়ে যায়। তো আমরা এই যে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া অর ইনফ্রাকশন যখন আমরা পড়ছিলাম, এটার একটা কারণ ছিল হচ্ছে কি ইমব্যালেন্স বিটুইন অক্সিজেন ডিমান্ড অ্যান্ড অক্সিজেন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড অফ দ্য কার্ডিয়াক মাসেল। ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে যখন ইমব্যালেন্স হয়ে যায় তখন এই মায়োকার্ডিয়াল ইসকেমিয়া বা ইনফ্রাকশন হয়। তাহলে এই হাইপারট্রফিক মায়োকার্ডিয়াম এটা বলা হয় যেটা ইনক্রিজ চান্স অফ প্রোন টু ইসকেমিয়া, ইসকেমিয়া হওয়ার চান্স বেশি থাকে হাইপারট্রফিক এই মাসেল বা টিস্যুতে। এরপর আরেকটা হাইপারট্রফি হয়, সেটা হচ্ছে কি ব্লাডার আউটলেট অবস্ট্রাকশনের কারণে, নোডিউলার হাইপারপ্লাসিয়া অফ প্রস্টেট বা স্ট্রিকচার ইউরেথ্রা, তখন ব্লাডার ওয়াল হাইপারট্রফি হয়। বা অনেক সময় ব্রঙ্কিয়াল এজমাতেও স্মুথ মাসেল হাইপারট্রফি হয়। এগুলো সব প্যাথোলজিক্যাল হাইপারট্রফি এক্সাম্পলগুলো আমরা একটু মনে রাখতে হবে। এরপর আসি আমরা কোশ্চেন নাম্বার 4, সেলস দ্যাট আন্ডারগো হাইপারপ্লাসিয়া অন স্টিমুলেশনস আর হেপাটোসাইট, কার্ডিয়াক মায়োসাইট, uterine smooth muscle, neurons and thyroid follicular cells। তো আমরা জানি এটা হচ্ছে কি সেলস রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটি অনুযায়ী সেলকে 3 ভাগে ভাগ করা হয়, ল্যাবাইল সেল, স্টেবল সেল এন্ড পার্মানেন্ট সেল। এই কোশ্চেনটা মেইনলি এই টপিক্সের উপর আসছে। হাইপারপ্লাসিয়া নেভার অকার ইন পার্মানেন্ট সেল। তাহলে পার্মানেন্ট সেল কি কি আমরা জানি, কার্ডিয়াক মাসেল, স্কেলেটাল মাসেল অ্যান্ড নিউরন। এগুলোতে হাইপারপ্লাসিয়া হয় না কখনো, এগুলোতে হাইপারট্রফি হয়। তো আমরা দেখি হেপাটোসাইট, পরের ডিসকাশন আমরা আসি। হাইপারপ্লাসিয়া কনস্টিটিউট ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ দ্য সেল দ্যাট রেজাল্টস ইন ইনক্রিজ অফ দ্য সাইজ অফ দ্য অর্গান অর ভলিউম। হাইপারপ্লাসিয়া মে বি ফিজিওলজিক্যাল অর প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যাল হাইপারপ্লাসিয়া কোথায় হয়? প্রেগনেন্সিতে হয়, ইন ইউট্রাস আর পিউবার্টি ল্যাকটেটিং মাদারের ব্রেস্ট হতে পারে। অ্যান্ড কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া আফটার পার্শিয়াল হেপাটেক্টমি, পার্শিয়াল নেফ্রেক্টমি, এই দুটার পর কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া হতে পারে। আবার কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া বোন মেরুতে হয়, হেমোলাইটিক অ্যানিমিয়ার ক্ষেত্রে দেখা যায় ইরাথ্রয়েড হাইপারপ্লাসিয়া হয়। অ্যান্ড এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া এটা ডিউরিং প্রেগনেন্সি, এটা ফিজিওলজিক্যাল, বাট endometrial hyperplasia in non-pregnant women after menopause, it is always pathological. And nodular hyperplasia of prostate, এটাও প্যাথোলজিক্যাল। তো অনেক সময় কোশ্চেনে বলা হয় যে প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়া কোনটা, তখন আমরা এই দুইটাই মেইনলি এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া এন্ড নোডুলার হাইপারপ্লাসিয়া অফ প্রস্টেট, এই দুইটা হাইপারপ্লাসিয়া হচ্ছে প্যাথোলজিক্যাল। আরেকটা কোশ্চেন আসে, হাইপারপ্লাসিয়া মে টার্ন টু ম্যালিগন্যান্সি, তখন আমরা এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া এটা দিব, কারণ নোডুলার হাইপারপ্লাসিয়া অফ প্রস্টেট এটা ম্যালিগন্যান্সিতে টার্ন নেয় না, বাট এটা প্যাথোলজি করে, রিটেনশন অফ ইউরিন করে, সেজন্য এটাকে প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়া বলা হয়। এই ব্যাপারগুলো একটু মনে রাখতে হবে আমাদের, কারণ অনেক রিপিটেডলি এগুলো পরীক্ষায় আসছে। তো আমরা ডিফারেন্স যদি দেখি বিটুইন হাইপারপ্লাসিয়া এন্ড হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া
হাইপারট্রফি মেইনলি মেকানিক্যাল, ইনক্রিজ ওয়ার্কলোডের কারণে হয়। আর হাইপারপ্লাসিয়া কেমিক্যাল অর হরমোনাল স্টিমুলেশনের কারণে হয়। আর হাইপারপ্লাসিয়া হয় অলওয়েজ লেবাইল অ্যান্ড স্টেবল সেল, নেভার অকারিং পার্মানেন্ট সেল। আর হাইপারট্রফি ইউজুয়ালি পার্মানেন্ট সেল হয়, তবে সব সেলে হাইপারট্রফি হতে পারে, কারণ হাইপারট্রফি হাইপারপ্লাসিয়া কোএক্সিস্ট করে অনেক সময়। গ্রোথ সাইকেল যদি আমরা দেখি, গ্রোথ সাইকেলে G2 ফেজে হাইপারপ্লাসিয়াটা হয়, আর G2 ফেজের পরে হাইপারট্রফিটা হয়। And malignant transformation, hypertrophy never turns to malignancy, and hyperplasia may be turned to malignancy. বিশেষ করে আমি বলেছি endometrial hyperplasia in postmenopausal women. And আরেকটা হাইপারপ্লাসিয়া হয়, সেটা হচ্ছে কি মাল্টিনোডিউলার গয়টার হাইপারপ্লাসিয়া হয়। এটাকেও প্যাথোলজিক্যাল বলা হয়, এটা ফিজিওলজিক্যাল হবে না, কারণ অনেক সময় মাল্টিনোডিউলার গয়টার এটা প্যাথোলজি করতে পারে, হাইপারথাইরয়েডিজমের ফিচার নিয়ে রোগী আসতে পারে। তো এটাকে আমরা প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়া হিসেবেই পরীক্ষায় আসলে দেখাবো। এরপর আমরা আসি পরের কোশ্চেনে। তাহলে আমরা এটার অ্যান্সার হয়ে গেছে। আমরা সেল that undergo hyperplasia on stimulation are hepatocyte, obviously, cardiac myocyte, it are false, because it is permanent cell. Hyperplasia never occur in permanent cell. Uterine smooth muscle, true, and neurons, false. Neurons always permanent cell, and thyroid follicular cell, true. এখন আমরা নেক্সট কোশ্চেনে আসি। হাইপারট্রফি অফ অ্যান অর্গান means increased size due to increased number of cells, is always a pathological process, is not seen where permanent cell make up the tissue, is prone to ischemia, is a reversible process. তাহলে অলরেডি আমরা এটা নিয়ে ডিসকাশন হয়ে গেছে, আমরা একটু অ্যান্সারে আসি। তাহলে A means increased size due to increased number of cells, false. In hypertrophy always pathological, false. Hypertrophy may be physiological in bodybuilder. আমি অলরেডি বলেছি, প্রেগনেন্ট ইউট্রাস এখানেও ফিজিওলজিক্যাল হতে পারে। Is not seen where permanent cell make up the tissue, false. Hypertrophy easily occur in permanent cell. Prone to ischemia, এটা আমি বলেছি, বিশেষ করে হার্টে LVH, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। ফাংশনাল ওয়ার্কলোড যখন বেড়ে যায়, তখন অক্সিজেন ডিমান্ড বেড়ে যায়, তখন অক্সিজেন যদি না পায় ইস্কেমিয়া হয়, ইনফেকশন হতে পারে সেখান থেকে। লাস্ট ওয়ান ইজ a reversible process, true. Hypertrophy always reversible. Next question, metaplasia is an irreversible change, is result from reprogramming of stem cells that exist in normal tissues, results from a change in phenotype of a differentiated cells, may turn into malignancy if stimulus persists, means disordered cell growth. আমরা আসি মেটাপ্লাসিয়া নিয়ে একটু জানার চেষ্টা করি। মেটাপ্লাসিয়াতে কি হয়, বেসিক্যালি এখানে অ্যাডাপটিভ ট্রান্সফরমেশন না বলে আমরা এটাকে বলি রিপ্লেসমেন্ট অফ ওয়ান অ্যাডাল্ট সেল টাইপ বাই অ্যানাদার সেল টাইপ। রিপ্লেসমেন্ট হয় এখানে। এই স্টেমটা, এই কোশ্চেনটা অনেকবার আসছে। মেটাপ্লাসিয়াতে ওয়ান অ্যাডাল্ট সেল টাইপ ট্রান্সফর্মড ইনটু অ্যানাদার সেল টাইপ। দ্যাট মিনস সাপোজ ইন ব্রঙ্কিয়াল এপিথেলিয়াম, এখানে নর্মাল লাইনিং হচ্ছে কি সিউডোস্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম, মেটাপ্লাসিয়া হয়ে স্কোমাস এপিথেলিয়াম হয়ে যায়। তো সিউডোস্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম যে কলামনার থেকে স্কোমাস হলো, এটা কি কলামনার ছিল সেখান থেকে স্কোমাস হয়ে গেল, এরকম কিছু না। আসলে সেটা হচ্ছে কি জেনেটিক লেভেলে চেঞ্জ হয়ে যায়, যেটাকে আমরা বলি রিপ্রোগ্রামিং অফ স্টেম সেল। স্টেম সেল যেখান থেকে সেল আসে,
যেই সেল রেসপিরেটরি এপিথেলিয়ামের যে স্টেম সেলগুলো আগে যেই সেলগুলো আগে সিউডোস্ট্রেটিফাইড কলামনার সেল তৈরি করত, তারা এখন স্কোয়ামাস সেল তৈরি করা শুরু করবে যখন মেটাপ্লাসিয়া হয়ে যাবে। দ্যাট মিনস এখানে জেনোটাইপিক চেঞ্জ হয়, এখানে ফেনোটাইপিক চেঞ্জ হয় না। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে, নট ট্রান্সফর্ম, রিপ্লেসমেন্ট হয়, রিপ্লেসমেন্ট অফ ওয়ান অ্যাডাল্ট সেল টাইপ বাই অ্যানাদার সেল টাইপ। এই কোয়েশ্চেনটা অনেকবার আসছে দেখবেন, এবং এখানে ফিনোটাইপে সেলের ফিনোটাইপে চেঞ্জ হয়ে মেটাপ্লাসিয়া হয় না, এটা জেনেটিক্যালি ডিটারমাইন্ড। অ্যান্ড মেটাপ্লাসিয়া অলওয়েজ প্যাথোলজিক্যাল এবং মেটাপ্লাসিয়া মে বি রিভার্সিবল। মেটাপ্লাসিয়ার মেইন কজ হচ্ছে কি ক্রনিক স্টিমুলেশন বা ক্রনিক ইরিটেশন। তাহলে ইরিটেন্ট সাবস্টেন্সটা যদি আমরা রিমুভ করতে পারি তাহলে মেটাপ্লাসিয়া রিভার্স করে। মেটাপ্লাসিয়ার কী কী টাইপস আছে? এপিথেলিয়াল মেটাপ্লাসিয়া অ্যান্ড কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়া, মেইনলি দুইটা টাইপস। অনেক সময় পরীক্ষায় আসে মেটাপ্লাসিয়া অনলি এনকাউন্টার্ড ইন এপিথেলিয়াল মেটাপ্লাসিয়া, মানে এপিথেলিয়াল টিস্যুর জন্যই মেটাপ্লাসিয়াটা মেইনলি বলা হয়, বাট এটা ফলস, কারণ মেটাপ্লাসিয়া বোথ এপিথেলিয়াল কানেকটিভ টিস্যুতে হতে পারে। আমরা এক্সাম্পলগুলো দেখি কোথায় কোথায় মেটাপ্লাসিয়া হয়। মেটাপ্লাসিয়া ইন স্কোয়ামাস মেটাপ্লাসিয়া রেসপিরেটরি এপিথেলিয়াম, এরপর স্কোয়ামাস মেটাপ্লাসিয়া আর কোথায় কোথায় হতে পারে। কলামনার টু স্কোয়ামাস সেল, দ্যাট মিনস স্কোয়ামাস মেটাপ্লাসিয়া কোথায় কোথায় হয়, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। একটা হচ্ছে রেসপিরেটরি এপিথেলিয়াম, একটা হচ্ছে গল ব্লাডারে অনেক যখন স্টোন হয় তখন মেটাপ্লাসিয়া হতে পারে। ইউটেরাসে কোন জায়গায়? সার্ভিক্সে স্কোয়াম কলামনার জাংশনে, কলামনার অংশটাতে কি হয়ে যায়, স্কোয়ামাস সেলে কনভার্ট হয়, মেটাপ্লাস্টিক চেঞ্জ হয়। এরপর মেটাপ্লাসিয়া আর আরেকটা হতে পারে, সেটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, যখন ইউরিনারি ব্লাডার স্টোন হয়, রেনাল পেলভিসে হতে পারে স্টোন হলে ক্রনিক ইরিটেশনের কারণে, সেখানে ট্রানজিশনাল সেল থেকে স্কোয়ামাস সেলে কনভার্ট হয়। এবং ভিটামিন এ ডেফিসিয়েন্সি ইজ ইম্পর্টেন্ট কজ অফ মেটাপ্লাসিয়া, যেটা রেসপিরেটরি এপিথেলিয়াম এবং ইউরিনারি ট্র্যাক্ট এবং কনজাংটিভেতে হয়। আমরা জানি ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে সেই জন্য নাইট ব্লাইন্ডনেস, কেরাটোমেলাসিয়া, বিভিন্ন ধরনের চেঞ্জ আসে। বিভিন্ন ডাক্টসে যদি স্টোন থাকে, স্টোন ক্রনিক ইরিটেশন করে মেটাপ্লাসিয়া করতে পারে। এরপর আমরা দেখি, এটা বলছি ইউরিনারি ব্লাডার মেটাপ্লাসিয়া হতে পারে। কলামনার মেটাপ্লাসিয়া কোথায় কোথায় হয়? মেইনলি কলামনার মেটাপ্লাসিয়া বেরেটস ইসোফেগাসের লোয়ার এন্ডে, যেখানে হচ্ছে কি স্কোয়ামাস এপিথেলিয়াম, সেটা রিপ্লেসড হয় ইন্টেস্টাইনাল টাইপ অফ কলামনার সেল, দ্যাট মিনস গবলেট সেল দিয়ে রিপ্লেসড হয়, সেটাকে বলে বেরেটস ইসোফেগাস। এরপর সার্ভাইকাল ইরুশন, কলামনার মেটাপ্লাসিয়া মেইনলি আমরা বেরেটস ইসোফেগাসটা মনে রাখলে হবে। একটা হচ্ছে ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া, যেটা বলা হচ্ছে কলোনিক এপিথেলিয়ামে স্টোমাক এপিথেলিয়াম রিপ্লেস হয় কলোনিক এপিথেলিয়াম, দ্যাট মিনস ইন্টেস্টাইনাল টাইপ অফ সেল গবলেট সেল দিয়ে রিপ্লেসড হয়, সেটাকে বলা হচ্ছে ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া। এরপর আসি কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়া। কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়াতে কী হয়? কানেকটিভ টিস্যুতে যদি অ্যাবনর্মাল সাইট, যেখানে কার্টিলেজ, বুন, এডিপোস টিস্যু ডিপোজিশন হয়ে মেটাপ্লাসিয়া হতে পারে। ইউজুয়ালি যেখানে এসব টিস্যু থাকে না, যেমন মাসেল ইনজুরিতে ও মাইসাইটিস ওসিফিকেন্স, যেখানে বোন ডিপোজিশন হয় মাসেলে, সেটা একটা কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়া। তাহলে মেটাপ্লাসিয়াকে বলা হয় ডাবল এজ সোর্ড, বলা হয় দুধারী তরবার, মানে কারণ মেটাপ্লাসিয়ার বোথ বেনিফিশিয়াল অ্যান্ড হার্মফুল ইফেক্ট আছে। বেনিফিশিয়াল ইফেক্ট হচ্ছে কি, এই যে মেটাপ্লাস্টিক টিস্যু বা এপিথেলিয়াম, এটা অ্যাডভার্স এনভায়রনমেন্টে রেজিস্ট করতে পারে, ক্রনিক ইরিটেশন কে সে রেজিস্ট করতে পারে এবং তার বিরুদ্ধে ভালো কাজ করতে পারে, সেজন্য ইনজুরিটা কম হয়। তাহলে এটা হচ্ছে অ্যাডভান্টেজ।
বাট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি এটা ম্যালিগনেন্সিতে মেটাপ্লাসিয়া থেকে প্রিক্যান্সারাস কন্ডিশন, এটা একটা অনেক সময় সেখান থেকে ম্যালিগনেন্সিতে ট্রান্সফার হতে পারে। আরেকটা হচ্ছে কি যে অর্গানের যেই ফাংশন, সেই ফাংশনটা মেটাপ্লাসিয়ার কারণে নতুন এপিথেলিয়াম আসার কারণে লস্ট হয়ে যায়। সিম্পলি আমি যদি বলি রেসপিরেটরি এপিথেলিয়ামের যে ফাংশন গবলেট সেল, রেসপিরেটরি এপিথেলিয়ামের যে কলামনার সেল, সেই কলামনার সেল যে সিক্রিয়েশন, সেই সিক্রিয়েশন একটা ইম্পর্টেন্ট প্রোটেক্টিভ ফ্যাক্টর ইন রেসপিরেটরি ট্র্যাক্ট। এই মেটাপ্লাসিয়া হয়ে যখন স্কোমাস এপিথেলিয়াম চলে আসে, তখন স্কোমাস এপিথেলিয়ামের সিক্রেটরি ক্যাপাসিটি থাকে না, তখন রিপিটেড ইনফেকশন হয় তাদের, যাদের এই মেটাপ্লাস্টিক চেঞ্জ হয় রেসপিরেটরি এপিথেলিয়ামে। তাহলে এই দুইটার হচ্ছে কি ডিসঅ্যাডভান্টেজ। একটা হচ্ছে কি তার নর্মাল ফাংশন লস হয়ে যায় ওই অর্গানের, ওই টিস্যুর বা এপিথেলিয়ামের, আর একটা হচ্ছে কি ম্যালিগনেন্সি ট্রান্সফার হতে পারে। আমরা নেক্সট কোয়েশ্চেন আসি। মেটাপ্লাসিয়া, আচ্ছা এটা সলভ আমরা করি। এনি রিভার্সিবল চেঞ্জ, no, metaplasia may be reversible. Is result from reprogramming of stem cells that exist in normal tissue? Yes, metaplasia main মানে mechanism হচ্ছে কি এটাই, reprogramming of stem cell and results from a change in a phenotype of differentiated cell. এই কথাটা আমি বলছিলাম একসময় এখানে কোশ্চেনে, যেটা বললো জাস্ট ফেনোটাইপটা চেঞ্জ হয়, কলামনার ছিল এটা স্কোমাস হয়ে গেল। আসলে ব্যাপারটা সেই রকম না, এটা জেনেটিক লেভেলে চেঞ্জ হয়, সম্পূর্ণ নতুন বা অন্য টাইপের সেল, স্টেম সেল অন্য টাইপের সেল সিনথেসিস করা শুরু করে, তাহলে এটা ফলস। সি নাম্বার ফলস হবে। and may turn into malignancy if stimulus persists. আমি বলছি ক্রনিক ইরিটেশনের কারণে মেটাপ্লাসিয়া হয়। যদি ইরিটেন্টস সাবস্টেন্স যদি আমরা রিমুভ না করি, এক সময় ম্যালিগনেন্সিতে টার্ন নিতে পারে। যেমন বেরেটস ইসোফেগাস, সেখান থেকে এডিনোকার্সিনোমা হতে পারে। সেখানে ইরিটেন্টস হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড স্টোমাক থেকে রিগার্জিটেট হয়ে, যেটা বারবার ইরিটেট করতেছে, যেটার রেসপন্সে কলামনার এপিথেলিয়াম দিয়ে গবলেট সেল, যেটার সিক্রেশন অ্যালকালাইন, এই অ্যালকালাইন সিক্রেশন HCl-কে নিউট্রালাইজ করে ফেলে, যার কারণে এই মেটাপ্লাসিয়ার কারণে প্রোটেক্টিভ একটা ফ্যাক্টর আছে, বাট পরবর্তীতে এখান থেকে এডিনোকার্সিনোমা ডেভেলপ করতে পারে। মেটাপ্লাসিয়া মিনস ডিসঅর্ডার সেল গ্রোথ। ডিসঅর্ডার সেল গ্রোথকে বলা হয় ডিসপ্লাসিয়া। আমি বলছিলাম ডিসপ্লাসিয়া এবং মেটাপ্লাসিয়ার মধ্যে কিছু ডিফারেন্স আছে, আমাদের এটা একটু জেনে নেওয়া ভালো। ডিসপ্লাসিয়া হচ্ছে কি ডিসপ্লাস্টিক এপিথেলিয়াম। মেটাপ্লাসিয়া যখন প্রলং পারসিস্ট করে, সেখান থেকে ডিসপ্লাসিয়া হয়। ডিসপ্লাসিয়াতে মেইনলি কি হয়, লস অফ সেলুলার ইউনিফর্মিটি, সেলুলার পোলারিটি অ্যান্ড আর্কিটেকচারাল ওরিয়েন্টেশন। সেল বেসমেন্ট মেমব্রেনের উপর একটার সাথে একটা লেগে থাকে এবং বসে থাকে বেসমেন্ট মেমব্রেনের উপর। তখন ডিসপ্লাসিয়া হলে তখন সেলের পোলারিটি লস্ট হয়, এক একটা এক এক দিকে চলে যায়। এই ডিসপ্লাসিয়া প্রিক্যান্সারাস কন্ডিশন, বাট মেটাপ্লাসিয়া নট অলওয়েজ প্রিক্যান্সারাস। মেটাপ্লাসিয়া ডিসপ্লাসিয়াতে কনভার্ট হয়। ডিসপ্লাসিয়াও রিভার্সিবল, মেবি রিভার্সিবল ডিসপ্লাসিয়া যদি মাইল্ড টু মডারেট হয়, আর সিভিয়ার ডিসপ্লাসিয়া নেভার রিভার্সিবল। সিভিয়ার ডিসপ্লাসিয়াকে বলা হয় কার্সিনোমা ইন সিটু। নেক্সট কোয়েশ্চেন, following hyperplastic conditions are associated with increased risk of malignancy: nodular hyperplasia of prostate, nodular goiter, endometrial hyperplasia, ductal hyperplasia of breast, and hyperplasia of uterine smooth muscle. আমরা ইতিমধ্যেই বলা হয়ে গেছে hyperplasia linked to malignancy. nodular hyperplasia of prostate false. আমরা কোশ্চেন অ্যান্সারে আসি। Nodular hyperplasia of prostate pathological, but it not turns to malignancy. Nodular goiter false. Nodular goiter এটাও pathological but not malignancy turn নেই না। Endometrial hyperplasia obviously যদি এটা post menopausal women হয়, এটা always pathological and it's a fertile cell for malignancy বলা হয়। And ductal hyperplasia of breast, সেখান থেকে breast carcinoma ডেভেলপ করতে পারে, এটাও মেবি প্রিমেলিগন্যান্ট কার্সিনোমাতে ট্রান্সফার হতে পারে, এটাও ট্রু। অ্যান্ড হাইপারপ্লাসিয়া অফ ইউটেরাইন স্মুথ মাসেল
ইউট্রাইন স্মুথ মাসেলে হাইপারপ্লাসিয়া প্রেগনেন্সিতে হতে পারে, বাট এটা ফিজিওলজিক্যাল অ্যান্ড এটা ম্যালিগনেন্সিতে টার্ন নেয় না, এটা ফলস। এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া অনলি এন্ডোমেট্রিয়ামে হলেই, এবং সেটা যদি পোস্ট ম্যানোপজাল স্টেজে হয় তখন আমরা সেটাকে প্যাথোলজিক্যাল বা ম্যালিগনেন্সিতে টার্ন নিতে পারে দাগাবো। আমরা অ্যান্সারগুলো অলরেডি ডিসকাশন হয়ে গেছে, একটু দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন, necroptosis is genetically programmed, is characterized by loss of ATP, involves caspase activation pathway, shows rupture of cell membrane, and is exclusively pathological. নেক্রোপটোসিস আমরা পরের টপিক্সে আসি, টপিক্সটা ইম্পর্টেন্ট, নিউ টপিক্স এখন রিসেন্টলি পরীক্ষায় আসতেছে। নেক্রোপটোসিস ইজ এ প্রোগ্রাম ফর্ম অফ নেক্রোসিস অর ইনফ্লামেটরি সেল ডেথ। সহজ ভাষায় নেক্রোপটোসিস হচ্ছে কি নেক্রোসিস প্লাস অ্যাপোপ্টোসিস। এটা বাই মেকানিজম, এটা হচ্ছে কি অ্যাপোপ্টোসিস, দ্যাট মিনস এখানে প্রোগ্রাম সেল ডেথ হয়, অ্যান্ড বাই মরফোলজিক্যালি আন্ডার মাইক্রোস্কোপ দেখতে এটা নেক্রোসিসের মতোই দেখায়। কজ এখানে কি হয় আমরা দেখি, necrosis is associated with unprogrammed cell death but resulting from cellular damage or infiltration by pathogens, in contrast to orderly programmed cell death by apoptosis. তাহলে আমরা আসি নেক্রোপটোসিস, এটা হচ্ছে মরফোলজিক্যালি নেক্রোসিসের মতো। এখানে কি হয়, রিডিউস প্রোডাকশন অফ এটিপি ডিউ টু মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ, and there is generation of reactive oxygen species, that means ফ্রি রেডিক্যালস এখানে তৈরি হয় এবং লাইসোজোমাল এনজাইমগুলো রিলিজ হয়, মেমব্রেন ডিসরাপশন হয়, মেমব্রেন ব্রেকডাউন হয়ে লাইসোজোমাল এনজাইম রিলিজ হয়ে এনজাইমটি ডিগ্রেডেশন করে, and loss of cellular contents, সেল মেমব্রেন যখন ডিসরাপ্টেড হয়ে যায়, ডিস্ট্রাক্টেড হয়ে যায়, তখন সেলুলার কন্টেন্টসগুলো লিক হয়। এই সেলুলার কন্টেন্টস এগুলো ইম্পর্টেন্ট কেমোঅ্যাট্রাক্টেন্ট হিসেবে কাজ করে এবং দে ইনডিউস ইনফ্লামেশন। তখন এই সেলুলার কন্টেন্টগুলোর জন্যই ইনফ্লামেটরি সেলগুলোকে ইনভাইট করে এবং ইনফ্লামেশন হয়। আমরা যে নেক্রোসিস ইনফ্লামেশন হয় পড়ছি, সেটার কারণ এখানেও নেক্রোসিসের মতো করেই ইনফ্লামেশন হয়, ইনফ্লামেটরি রেসপন্স হয়, সেই জন্য এটাকে বলা হচ্ছে মরফোলজিক্যালি এসলাইগেস নেক্রোসিস। বাট এটার যে কজ বা এটা হচ্ছে জেনেটিক্যালি ডিটারমাইন্ড প্রোগ্রাম সেল ডেথ। তাহলে অ্যাপোপ্টোসিসের সাথে এটার পার্থক্য কোথায়? একটা হচ্ছে মরফোলজিক্যাল ডিফারেন্স আছে, আর একটা হচ্ছে অ্যাপোপ্টোসিসে যে সেল ডেথ হয়, প্রোগ্রাম সেল ডেথ, সেটা হচ্ছে ক্যাসপেজ ডিপেন্ডেন্ট সেল ডেথ বলা হয়। ক্যাসপেজ হচ্ছে কি এ সিরিজ অফ এনজাইমস, যেসব এনজাইম সেল ডেথের সাথে ইনভলভড অ্যাপোপ্টোসিসে, এই এনজাইম যখন অ্যাক্টিভেশন হয়ে যায় তখন চেইন অফ রিয়াকশন হয়, এক পর্যায়ে সেল ডেথ হয়। বাট এখানে যে সেল ডেথ হয়, যেটাকে আমরা প্রোগ্রাম সেল ডেথ বলতেছি, এখানে কাসপেজ দিয়ে হয় না, এটাকে আর এটা এখানে যেটা হয় সেটাকে বলা হয় RIP1 এবং RIP3 কমপ্লেক্স বলা হয়। RIP1 RIP3 মেডিয়েটেড সেল ডেথ হয় এখানে, এবং এখানে লাইগেশন অফ NFR1 একটা জিন এটার সাথে রিলেটেড বলা হয়। আর এটা নেক্রোপটোসিস কোথায় কোথায় হতে পারে? রিপারফিউশন ইনজুরি, আমরা সামনে আসবো পড়ব, ইসকেমিক রিপারফিউশন ইনজুরিতে এটা দেখা যায় কমনলি, এবং স্টিউটোহেপাটাইটিসে দেখা যায়, এবং পার্কিনসন্স ডিজিজেও, নিউরোজেনারেটিভ ডিজিজ, এখানেও নেক্রোপটোসিসের মাধ্যমে সেল ডেথ হয়। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, এখানে নেক্রোপটোসিস হয়, ট্রন্স ডিজিজ এখানে হয়। এই এক্সাম্পলগুলো একটু আমাদের মনে রাখতে হবে। অ্যান্ড নেক্রোপটোসিস মে বি ফিজিওলজিক্যাল, ইন সার্টেন ভাইরাল ইনফেকশন হোস্ট ডিফেন্স হিসেবে এই নেক্রোপটোসিস আমাদের
কাজ করে, যেমন সিএমবি ভাইরাস ইনফেকশনে এটা হোস্ট ডিফেন্স হিসেবে নেক্রোপ্টোসিস কাজ করে। এটা আমাদের এক্সাম্পলগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে, পরীক্ষায় এগুলো আসতে পারে। তাহলে আমরা কোশ্চেন অ্যান্সারে যাই। The necroptosis, genetically determined or programmed, obviously correct, is characterized by loss of ATP, correct. আমরা বলছি এখানে reduced ATP production কমে যায়, it's like as necrosis, and involves caspase activation pathway, false, এখানে RIP1 RIP3 complex এখানে involved, shows rupture of cell membrane, true, এখানে cell membrane disrupted হয়, as like as necrosis, exclusively pathological, false, it may be physiological or pathological. Next question, postmenopausal ovarian atrophy is associated with the following structural changes: A. Stromal hyperplasia, loss of ovarian weight, and a proportionate decrease in size of the medulla, and disappearance of primordial follicles, persistence of germinal epithelium. এটা একটা মনে হচ্ছে সিস্টেমিক প্যাথোলজি একটা কোশ্চেন এখানে চলে আসছে। ওভারিয়ান অ্যাট্রফি নিয়ে আমরা সামনে ডিসকাস করব। ওভারিয়ান অ্যাট্রফিতে কি হয়? পোস্টমেনোপোজাল স্টেজে এস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোনগুলো যখন ফল করে তখন এস্ট্রোজেন ডেফিসিয়েন্সি, তখন কি হতে পারে? ওভারিতে চেঞ্জ, স্ট্রোমাল হাইপারপ্লাসিয়া, স্ট্রোমার পরিমাণ, স্ট্রোমাতে কোনো চেঞ্জ হয় না, স্ট্রোমাতে বিশেষ করে স্ট্রোমাতে হাইপারপ্লাসিয়া হতে পারে। লস অফ ওভারিয়ান ওয়েট, ইয়েস, ওভারির সাইজ কমে যায় যেহেতু অ্যাট্রফি হয়ে যায়। A proportionate decrease in the size of the medulla, false, medular size increase থাকে অথবা এখানে আনচেঞ্জ থাকে, বাট এই যে কর্টেক্সের প্রপোর্শনটা কমে যায় এখানে। disappearance of primordial follicles, ইয়েস, যেহেতু স্টিমুলেশন চলে যাচ্ছে এখানে ফলিকলগুলো আর গ্রোথ হয় না পোস্টমেনোপজাল স্টেজে। অ্যান্ড পারসিস্টেন্স অফ জার্মিনাল এপিথেলিয়াম, হ্যাঁ, ইয়েস, জার্মিনাল এপিথেলিয়াম থাকে। আমরা দেখে নিই কোশ্চেন অ্যান্সারগুলো। ট্রু, স্টোমা হাইপারপ্লাসিয়া হয়। লস অফ ওভারিয়ান ওয়েট, ইয়েস, ওভারির সাইজ কমে যায়। মেডুলা, a proportionate decrease in size of the medulla, false, এটা আমরা বলছি রিলেটিভলি লার্জার মেডুলা হয় কারণ কর্টেক্সের পরিমাণটা কমে যায়। disappearance of primordial follicle, true, persistence of germinal epithelium, true. Next question, starvation is associated with a reduction in the size of the fat depots, heart, central nervous system, liver and bones. তাহলে এই কোশ্চেনটা আমরা দেখি। starvation is important cause of fatty chains, আমরা জানি, এটা আমরা সামনে পড়বো। ফ্যাটি চেঞ্জ, starvation হলে গ্লুকোজ শরীরে ইউটিলাইজেশন কমে যাবে, যেহেতু গ্লুকোজ থাকবে না, তখন ফ্যাট ব্রেকডাউন হবে, তাহলে যেসব ফ্যাটি টিস্যু সেগুলোর সাইজ কমে যাবে, এটা একটা কমন আইডিয়া। তাহলে ফ্যাট ডিপোর্টস, অবশ্যই যেখানে যেখানে ফ্যাট আছে সেখানে ফ্যাটি টিস্যু তাদের সাইজ কমে যাবে। রিডাকশন দ্য সাইজ অফ দ্য হার্টের সাইজ, আসলে হার্টে হচ্ছে কি স্টারভেশন ইম্পর্টেন্ট কজ অফ ফ্যাটি চেঞ্জ হলে সাইজ ইনক্রিজ করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ফ্যাটি চেঞ্জ যেখানে যেখানে হয় সেখানে সাইজ কমবে না, সেখানে আমাদের মনে রাখতে হবে সেখানে ফ্যাটি চেঞ্জ হয়ে সাইজ বাড়তে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা হার্টকে ট্রু দিব, কারণ ফ্যাটি চেঞ্জ লিভার ছাড়াও হার্ট, মাসেল টিস্যু অ্যান্ড কিডনি, এই তিনটা জায়গায় ফ্যাটি চেঞ্জ হতে পারে, তবে সবচেয়ে কমন লিভার, যেহেতু লিভার হচ্ছে ফ্যাট মেটাবলিজমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান।
সো হার্ট এটা আমরা ট্রু, এটা আমরা ফলস দিব। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অবভিয়াসলি ফলস, কারণ এখানে কোনো চেঞ্জ হয় না, স্টোরের সাথে সম্পর্ক নাই। অ্যান্ড লিভারের সাইজ বেড়ে যাবে, যেহেতু আমি বলছি ফ্যাটি চেঞ্জ হয়, ইনক্রিজ, নাহলে এখানে অ্যান্সারটা ভুল আসছে, তাহলে এখানে হবে ফলস। অ্যান্ড বোনস অবশ্যই ফলস, বোনসে ফ্যাটের কোনো রিলেশন নাই বোনসের সাথে। তাহলে আমরা এটার অ্যান্সার যদি বলি, এ ট্রু, অ্যান্ড বি ফলস, সি ফলস, ডি ট্রু, অ্যান্ড ডি ফলস, অ্যান্ড ই ফলস। মেটাপ্লাসিয়া আমরা পড়ে আসছি, আমরা অ্যান্সার করার ট্রাই করি। ইজ অ্যান রিভার্সিবল চেঞ্জ, ফলস। মে বি রিভার্সিবল মেটাপ্লাসিয়া। Results from reprogramming of stem cells, true. Occurs in only in epithelial tissue, no, false. Cause metaplasia both epithelial tissue and connective tissue দুইটাতে হতে পারে। Is linked to cancer development, true. Occurs in bronchial epithelial smokers, true. অ্যান্সার গুলো দেখে নিই। ফলোইং আর এক্সাম্পলস অফ মেটাপ্লাসিয়া। মেটাপ্লাসিয়াতে অনেকবার কোশ্চেন আসছে, আসলে এইসব কোশ্চেনগুলো হচ্ছে রিপিটেড, গত 10 বছরে প্যাথোলজি এই টপিক্স থেকে যত কোশ্চেন আসছে সবগুলো এখানে কভার করার চেষ্টা করা হয়েছে। এগুলো যদি বুঝে বুঝে আমরা সলভ করি তাহলে আমরা আশা করি আমাদের ভুল হবে না। রিপ্লেসমেন্ট অফ গ্যাস্ট্রিক ফোবিউলার সেলস বাই গবলেট সেল, রিপ্লেসমেন্ট অফ নর্মাল স্কোমাস সেল of ectocervix by dysplastic cell. এই নাম্বার গ্যাস্ট্রিক ফোবিউলার সেল বাই গবলেট সেল ফলস। এখানে আসলে গ্যাস্ট্রিক ফোবিউলার সেল আসলে যেটা হয় ডিউডেনামের সেল গ্যাস্ট্রিক টাইপ অফ সেল দিয়ে রিপ্লেস হতে পারে, কারণ ডিউডেনামে যখন কাইম আসে HCl ইরিটেট করে তখন এই চেঞ্জটা হতে পারে, বাট গ্যাস্ট্রিক টাইপ অফ সেল গবলেট সেল দিয়ে রিপ্লেস হয় না। এটা ফলস অবভিয়াসলি। রিপ্লেসমেন্ট অফ নর্মাল স্কোমাস সেলস অফ ectocervix বাই ডিসপ্লাস্টিক সেল, ট্রু। আমরা জানি ইউটেরাইন সার্ভিক্সে স্কোমাস মেটাপ্লাসিয়া হয় কলামনার থেকে, আবার এই স্কোমাস মেটাপ্লাসিয়া থেকে আবার ডিসপ্লাস্টিক চেঞ্জ হতে পারে, কারণ মেটাপ্লাসিয়া থেকে ডিসপ্লাসিয়াতে কনভার্ট হতে পারে, আমরা বলছি। রিপ্লেসমেন্ট অফ ওল্ড স্কার বাই ক্যালসিয়াম ডিপোজিট, ফলস, এটা মেটাপ্লাসিয়া না। প্রেজেন্স অফ গ্যাস্ট্রিক টাইপ অফ মিউকোসা ইন মেকেলস ডাইভার্টিকুলাম, এটা মেটাপ্লাসিয়া, এটা হচ্ছে কি এক্সাম্পল না, এটা হচ্ছে কি হেটেরোটোপিয়ার এক্সাম্পল। অর্থাৎ ওয়ান টাইপ অফ টিস্যু যদি এক জায়গার টিস্যু যদি আরেক জায়গায় পাওয়া যায়, যেমন গ্যাস্ট্রিক টিস্যু ইন মিকেলস ডাইভার্টিকুলাম ইন্টেস্টাইনে পাওয়া যায়, সেটাকে বলা হয় হেটেরোটোপিয়া। এটা ফলস। রিপ্লেসমেন্ট অফ ব্রঙ্কিয়াল কলামনার লাইনিং সেলস বাই স্কোমাস সেল, ট্রু। অ্যান্সারগুলো আমরা দেখে নিই। এবার আসি আমরা কোশ্চেন নম্বর 13। ATP depletion in cell leads to increased cellular sodium ion and increase intracellular potassium ion, increase intracellular pH, increased rate of anaerobic glycolysis, increased intracellular calcium ion. আমরা একটু এক্সপ্লেনেশনে যাই। এই ছবিটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেকবার এই ছবি থেকেই অনেকগুলো কোশ্চেন বিভিন্ন সালে আসছে। তো আমরা একটু দেখি সেল ইনজুরিতে কি হয়। আসলে সেল ইনজুরির কজগুলো যখন আমরা পড়ব তখন আমরা আরও ডিটেলস বুঝতে পারবো। সেল ইনজুরিতে, রিভার্সিবল সেল ইনজুরিতে মেনলি যখন ইসকেমিয়ার হাইপোক্সিয়া হয় টিস্যুতে, টিস্যু মানে সেল, আমরা সেল ধরি, সেলের মধ্যে কি আছে মাইটোকন্ড্রিয়া। যখন ব্লাড সাপ্লাই মাইটোকন্ড্রিয়াতে কমে যায় তখন মাইটোকন্ড্রিয়া হচ্ছে কি সেলের পাওয়ার হাউস, এটিপি প্রোডাকশন হাউস। তো মাইটোকন্ড্রিয়াতে যে প্রসেসে এটিপি তৈরি হয় সেটাকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এই অক্সিডেটিভ ফসফোরাইলেশন যখন কমে যায় মাইটোকন্ড্রিয়াতে তখন এটিপি প্রোডাকশন কমে যাবে। তাহলে এই এটিপি আমাদের কিসের জন্য লাগে সেটা আমাদের আগে বুঝতে হবে। এটিপি
আমাদের মেইনলি প্লাজমা মেমব্রেনে যে পাম্প অ্যাক্টিভিটি, সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ পাম্প এবং ক্যালসিয়াম পাম্প, এটিপি ডিপেন্ডেন্ট ক্যালসিয়াম পাম্প, এই পাম্পগুলোর কন্টিনিউয়াস ফাংশনের জন্য এই এটিপি লাগে, এই এটিপি ডিপেন্ডেন্ট। যখন এটিপি কমে যায় তখন এই পাম্পগুলোর কাজ কমে যায় বা পাম্প ফেলিউর হয়। তাহলে এই পাম্পের নর্মাল কাজ কি সেটা আমাকে জানতে হবে। সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পের নর্মাল ফাংশন অ্যাবনর্মাল হয়ে যাবে। আমরা যদি নর্মাল ফাংশনটা জানি তাহলে অ্যাবনর্মালটা আমাদের ইজিলি মনে রাখা সহজ হবে। সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প কী করে, যখন একটা সেল স্টিমুলেটেড হয় অর ইনজুর্ড হয় তখন সেল মেমব্রেনে যে লিকি চ্যানেল, সোডিয়াম চ্যানেল থাকে, লিকি চ্যানেলগুলো খুলে যায়, সোডিয়াম তখন ক্যালসিয়াম চ্যানেলগুলো যখন খুলে যায় সেলের মধ্যে তখন র্যাপিড ইনফ্লাক্স অফ সোডিয়াম হয়, কিছুটা ক্যালসিয়ামও ইনফ্লাক্স হয়। এই সোডিয়াম ঢোকার সাথে, সোডিয়াম যেহেতু অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল, সোডিয়ামের সাথে ওয়াটারও ঢুকে, ঢোকার পর সেল সোয়েলিং হয়, যেহেতু ওয়াটার ঢুকছে সেল তখন ফুলে যায় বা সেল সোয়েল হয়, যেটাকে আমরা বলছি সেলুলার সোয়েলিং। তো এই সেলুলার সোয়েলিংটা হচ্ছে কি একটা রিভার্সিবল সেল ইনজুরির টাইপস। তাহলে সেল যখন সোয়েল হলো, এই সেল আবার আগের স্টেজে ফিরে আসতে চায়, তাহলে ফিরে আসতে হলে তাকে পানি, সোডিয়াম বের করতে হবে। তাহলে বের করার ওয়ে কি? কারণ আমরা জানি এক্সট্রাসেলুলার স্পেসে সোডিয়াম বেশি থাকে, ইন্ট্রাসেলুলারে কম থাকে। ইন্ট্রাসেলুলার পটাশিয়াম বেশি থাকে, সোডিয়াম এক্সট্রাসেলুলার পটাশিয়াম এক্সট্রাসেলুলার স্পেসে কম থাকে, এবং ক্যালসিয়াম এক্সট্রাসেলুলার বেশি থাকে, ইন্ট্রাসেলুলার কম থাকে। তাহলে এখন সোডিয়ামকে এগেনস্ট দ্য গ্রেডিয়েন্টে পাঠাতে হবে, তাহলে অবশ্যই এনার্জি লাগবে। সেক্ষেত্রে কাজ করে কি পাম্পগুলো, ক্যালসিয়াম পাম্পের মাধ্যমে আবার স্পেসে সেল থেকে চলে যাবে, এবং সোডিয়াম পাম্পের মাধ্যমে, সোডিয়াম এটিপিএস পটাশিয়াম এটিপিএস পাম্পের মাধ্যমে এক্সট্রা সেলুলার স্পেসে সোডিয়াম সেল ভিতর থেকে বাইরে পাম্পের মাধ্যমে চলে যাবে, যার কারণে সেল আগের স্টেজে ফিরে আসতে পারবে। তাহলে যদি পাম্প ফেলিওর হয় তাহলে কি হবে? পাম্প ফেলিওর হলে এই কাজটা হবে না, এর উল্টা কাজ হবে। কি উল্টা কাজ হবে? এই পাম্প যা করতো তার উল্টা, অর্থাৎ এখানে সোডিয়াম ইনফ্লাক্স হবে, দ্যাট মিন ইন্ট্রাসেলুলার সোডিয়াম বাড়বে, সোডিয়াম আসলে ওয়াটারও আসবে, সেলের ভিতর পানি বাড়বে, ওয়াটার বাড়বে, অ্যান্ড ইনক্রিজ সোডিয়াম ইনফ্লাক্স, ইনক্রিজ ওয়াটার ইনফ্লাক্স, ইনক্রিজ ক্যালসিয়াম ইনফ্লাক্স, ক্যালসিয়াম ভিতরে ঢুকবে বাট বের হবে না, তাহলে এগুলোর কনসেন্ট্রেশন সেলের মধ্যে বেড়ে যাবে। বাট পটাশিয়াম, আমরা জানি এই পাম্পের কাজ হচ্ছে কি পটাশিয়াম ভিতরে ঢুকানো, কিন্তু পাম্প ফেলিউর হয়ে গেছে, তাহলে পটাশিয়াম ভিতরে ঢুকতে পারবে না, উল্টা কাজ হবে, অর্থাৎ ইফ্লাক্স, ইনক্রিজ ইফ্লাক্স অফ পটাশিয়াম। তাহলে এগুলো হচ্ছে নেট রেজাল্ট। তাহলে সেল যখন সোয়েল হবে, এই পাম্প ফেলিউর হলে আমরা কি পাবো? সেলুলার সোয়েলিং। সেল যখন সোয়েল করবে, সেলের মাইক্রোবিলাই, যে প্লাজমা মেমব্রেনের প্রজেকশন, এই মাইক্রোবিলাইগুলো লস হয়ে যাবে, যেহেতু সেল সোয়েল হয়ে গেছে। অ্যান্ড ব্লেবস ফর্মেশন, মেমব্রেনে ব্লেবস ফর্মেশন হবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সোয়েলিং। সেল যখন সোয়েল হয়, সাথে সেলের ভিতর যে মেমব্রেনাস অর্গানেলিস সেগুলো সোয়েল হবে, লাইসোজোমাল সোয়েলিং হবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলার সোয়েলিং হবে, অ্যান্ড মাইলিন ফিগার্স তখন পাওয়া যাবে। মাইলিন ফিগার্স হচ্ছে কি ফসফোলিপিড মাস। ফসফোলিপিড কিসের স্ট্রাকচার? এটা হচ্ছে কি সেল মেমব্রেনের স্ট্রাকচার আমরা পড়ছি, ফসফোলিপিড সেল মেমব্রেনে থাকে। এই সেল মেমব্রেন যখন ডিস্ট্রাক্টেড হয় তখন মাইলিন ফিগারগুলো পাওয়া যায়। এই মাইলিন ফিগার ইন্ডিকেট করে মেমব্রেন ড্যামেজ। তাহলে এই মাইলিন ফিগার বোথ রিভার্সিবল অ্যান্ড ইরিভার্সিবল, টু টাইপস অফ সেল ইনজুরিতে এই মাইলিন ফিগার পাওয়া যাবে। এরপর এটিপি প্রোডাকশন যদি কমে যায় আর কি হতে পারে? ইনক্রিজ গ্লাইকোলাইসিস, যেহেতু অক্সিজেন নাই, গ্লাইকোলাইটিক পাথওয়ে অ্যাক্টিভেটেড হবে। যত বেশি গ্লাইকোলাইসিস হবে, অ্যানারোবিক, এটা হচ্ছে কি অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, মানে অক্সিজেন অনুপস্থিতিতে, যার কারণে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে বেশি বেশি। কারণ অ্যারোবিক গ্লাইকোলাইসিসের মাধ্যমে আমরা জানি পাইরুভেট, পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, এখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। এই ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশনের ফলে ল্যাকটিক অ্যাসিডোসিস হবে। অ্যাসিডোসিস হলে পিএইচ কমে যাবে। পিএইচ কমে গেলে কি হবে?
এই অ্যাসিডোসিস একটা অ্যাসিড একটা ডিনেচারিং এজেন্ট হিসেবে কাজ করে। এই অ্যাসিডোসিসের কারণে সেলুলার প্রোটিনগুলো, নিউক্লিয়ার ক্রোমাটিন, নিউক্লিয়ার প্রোটিনগুলো ক্লাম্পিং হবে। আর গ্লাইকোলাইসিসের কারণে আরেকটা হবে ডিপ্লিশন অফ গ্লাইকোজেন। সেলের মধ্যে যে গ্লাইকোজেন সেটা ইউটিলাইজ হয়ে যাবে। তাহলে এটা আলটিমেট রেজাল্ট কি হবে? যদি পিএইচ কমে যায়, দুইটা ঘটনা হবে। একটা হচ্ছে ক্লাম্পিং অফ নিউক্লিয়ার ক্রোমাটিন, আরেকটা হচ্ছে কি ইন্ট্রাসেলুলার রিলিজ অ্যান্ড অ্যাক্টিভেশন অফ লাইসোসোমাল এনজাইম। লাইসোজোম যেহেতু মেমব্রেনাস অর্গানেলি, এটার সেল মেমব্রেন যখনই ডিস্ট্রাকশন হবে, মানে ইরিভার্সিবল সেল ইঞ্জুরিতে, মেমব্রেন ডিস্ট্রাকশন মানে ইরিভার্সিবল স্টেজে চলে গেছে সেল ইঞ্জুরি, এটা আমাদের মনে রাখতে হবে। তখন লাইসোসোমাল এনজাইমগুলো বের হবে এবং অ্যাসিডিক এনভায়রনমেন্টে লাইসোসোমাল এনজাইমগুলো অ্যাক্টিভেট হয়। তখন অ্যাক্টিভেট হয়ে সেলুলার ডিগ্রেডেশন করবে, আলটিমেটলি সেল ডেথ করবে, ইরিভার্সিবল স্টেজে চলে যাবে। এরপর এটিপি প্রোডাকশন কমে গেলে আর কি কি হতে পারে? ডিটাচমেন্ট অফ রাইবোজোম ফ্রম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে রাইবোজোম অ্যাটাচ থাকে এবং প্রোটিন সিনথেসিসে হেল্প করে, বাট এটা ডিটাচ হয়ে যাবে যখন এটিপি প্রোডাকশন কমে যাবে, সেলুলার সোয়েলিং হবে, প্রোটিন সিনথেসিস কমে যাবে, যার ফলে লিপিড ডিপোজিশন হবে। কারণ আমরা যখন ফ্যাটি চেঞ্জ পড়বো তখন দেখবো ফ্যাটি চেঞ্জের একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে প্রোটিন এনার্জি নিউট্রিশন। এপোপ্রোটিন কমে গেলে তখন ফ্যাটি চেঞ্জ হয়। এপোপ্রোটিন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন ফ্যাটি চেঞ্জ। তাহলে লিপিড ডিপোজিশন অথবা ফ্যাটি চেঞ্জ, এই জন্য বলা হচ্ছে ফ্যাটি চেঞ্জ এবং সেলুলার সোয়েলিং, এই দুইটাই হচ্ছে কি রিভার্সিবল সেল ইঞ্জুরি টাইপস। যদি রিভার্সিবল সেল ইঞ্জুরি হয় তাহলে কী হবে? মেমব্রেন ড্যামেজ হবে অবশ্যই। সেখানে আমরা লস অফ ফসফোলিপিড, সাইটোস্কেলেটাল অল্টারেশন, ফ্রি রেডিক্যালস তৈরি হবে, লিপিড ব্রেকডাউন, মেমব্রেন ব্রেকডাউন করবে ফ্রি রেডিক্যালসের মাধ্যমে। রিভার্সিবলি সেল যখন ইনজুর্ড হয় তখন সেলের ভিতর যে এনজাইমগুলো, সেলের কম্পোনেন্টস, সেলের কনস্টিটিউয়েন্টগুলো বাইরে চলে আসবে। যেমন সেলুলার এনজাইমগুলো আমরা তখন বাইরে টেস্ট করলে পাওয়া যায়, যেমন নেক্রোজড মায়োকার্ডিয়াম, যখন ইনফেকশন হয়, মায়োকার্ডিয়াম ইনফেকশন, তখন আমরা সিকে লেভেল বেড়ে যায়, সিকেএমবি অ্যান্ড ট্রোপোনিন আই, এলডিএইচ এনজাইমগুলো, এসটি এনজাইমগুলো, সেলুলার এনজাইমগুলো তখন আমরা এলিভেটেড পাই। তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেন আসি। এটা হচ্ছে কি সেলুলার ইনজুরি, মেকানিজম অফ সেলুলার ইনজুরি বাই ইনফ্লাক্স অফ ক্যালসিয়াম আয়ন। ক্যালসিয়াম ইনক্রিজ ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম আয়ন কিভাবে সেল ইনজুরি করতে পারে? ক্যালসিয়াম আয়ন 4টা এনজাইমকে অ্যাক্টিভেট করে, এটিপিএস, ফসফোলাইপেজ এন্ড প্রোটিয়েজ, এন্ডোনিউক্লিয়েজ। এই এটিপিএস হচ্ছে কি এটিপি ডিপ্লিশন করে, ফার্দার ডিপ্লিশন। এটিপি এমনিতেই মাইটোকন্ড্রিয়াতে কমে যাচ্ছে হাইপক্সিয়ার কারণে। এটিপিএস অ্যাক্টিভিটির কারণে পাম্পের অ্যাক্টিভিটি আরও কমে যাবে, যেহেতু এটিপি ডিপ্লিশন হচ্ছে। ফসফোলাইপেজ কী করে? মেমব্রেন, সেলুলার মেমব্রেন অ্যান্ড অর্গানিলস মেমব্রেনগুলোকে ব্রেক ডাউন করে, আলটিমেটলি সেল ইরিভার্সিবলি ইনজুর হয়। অ্যান্ড প্রোটিয়েজ কী করে? ব্রেক ডাউন অফ প্রোটিন, বোথ সেলুলার প্রোটিন অ্যান্ড সাইটোস্কেলেটাল প্রোটিন, মেমব্রেন প্রোটিন। অ্যান্ড এন্ডোনিউক্লিয়াস কী করে? এটা ডিএনএ ড্যামেজ করে, ফ্র্যাগমেন্ট করে। তাহলে এই এনজাইমগুলো অ্যাক্টিভেট হয় due to increased cytosolic calcium ion. সেল ইনজুরি টাইপস গুলো আমরা বলে ফেলছি, রিভার্সিবল। তাহলে আমরা অ্যান্সারে আসি। এটিপি ডিপ্লিশন লিডস টু ইনক্রিজ ইন্টারসেলুলার সোডিয়াম, ট্রু। ইনক্রিজ ইন্টারসেলুলার পটাশিয়াম, ফলস। পটাশিয়াম পরিমাণ বাড়ে না, বাট পটাশিয়ামের ইফ্লাক্স বেড়ে যায়, কমে যাবে উল্টা পটাশিয়ামের পরিমাণ। আর ইনক্রিজ ইন্ট্রাসেলুলার পিএইচ, ফলস, পিএইচ কমে যায়, মানে অ্যাসিডোসিস হয়। ইনক্রিজ রেট অফ অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, ট্রু, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়। ইনক্রিজ ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম আয়ন, ট্রু। প্যাথোজেনেসিস অফ রিভার্সিবল সেল ইনজুরি ইনক্লুডস ডিক্রিজ জেনারেশন অফ সেলুলার এটিপি, ট্রু। সেল ইনজুরিতে এটিপি কমে যায়। Intracellular acidosis, true.
and reduced protein synthesis, true. Cytoskeletal damage, না, কারণ cytoskeletal damage হয় না, আমরা এটা পাই নাই। and karyorrhexis, এটাও নিউক্লিয়ার যে ফ্র্যাগমেন্টেশন এখানে হয় না, তাহলে DE ফলস। আমরা অ্যান্সার দেখি। Ultrastructural changes of reversible cell injury include loss of microglia in plasma membrane, detachment of polysome from endoplasmic reticulum, condensation of nuclear chromatin, appearance of intracytoplasmic myelin figures, and appearance of translucent area in mitochondria. তাহলে আমরা যদি দেখি, এই ছবিটা দেখলেই এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা পেয়ে যাব। এই ছবিটা খুব ইম্পর্টেন্ট, এই ছবি থেকে অনেক কোশ্চেন অনেকবার আসছে। আমরা দেখি রিভার্সিবল সেল ইনজুরিতে কী হয়, ইরিভার্সিবল সেল ইনজুরিতে কী হয়। রিভার্সিবল সেল ইনজুরিতে সেলুলার আউটলাইন সেল মেমব্রেন ইনটেক্ট থাকবে, বাট ইরিভার্সিবল সেল ইনজুরিতে মেমব্রেন ড্যামেজ হয়ে যায়। রিভার্সিবল সেল ইনজুরিতে কী হয়, সোয়েলিং হয়, সেলুলার সোয়েলিং অ্যান্ড সোয়েলিং অফ দ্য অর্গানেলিস। তাহলে কী কী অর্গানেলিস, মেমব্রেনাস অর্গানেলিসগুলো সোয়েলিং হয়, মেনলি endoplasmic reticulum and mitochondrial swelling and lysosomal swelling হয়। এরপর আমরা যদি এই রিভার্সিবল সেল ইনজুরি অনেকক্ষণ ধরে থাকে, সেখান থেকে রিভার্সিবল স্টেজে চলে যায়। আর যদি ইনজুরিয়াস এজেন্ট আমরা উইথড্র করি স্টিমুলা, তাহলে সেটা আবার নর্মালি ফিরে আসে নর্মাল সেলে। ইরিভার্সিবল সেল ইনজুরিতে কি হয়, আমরা দেখতে পাচ্ছি সোয়েলিং অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ড লস অফ রাইবোজোম অ্যান্ড লাইসোমাল রাপচার। এখানে মেইনলি ইরিভার্সিবল সেল ইনজুরিতে রাপচার হয়ে যায় অল মেমব্রেনস including members of the organelles, lysosomal membrane, endoplasmic reticular membrane, এই মেমব্রেন রাপচার হয়ে যায়। তাহলে রিভার্সিবলে সোয়েলিং হয়, ইরিভার্সিবলে ইনট্যাক্ট থাকে না, রাপচার হয়ে যায়। তাহলে এখানে সোয়েলিং বললে এটা ফলস দিতে হবে, রিভার্সিবলে সোয়েলিং অফ দ্য অর্গানেলিস বললে এটা ফলস হবে, কারণ এখানে মেমব্রেন ইনট্যাক্ট থাকে না। এখানে মাইটোকন্ড্রিয়াতে কি পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়াতে এটা হচ্ছে ইরিভার্সিবল ইনজুর্ড সেল। এখানে আমরা দেখতেছি এখানে মেমব্রেন রাপচার হয়ে গেছে, নিউক্লিয়ার চেঞ্জ চলে আসছে। নিউক্লিয়াসে কি কি চেঞ্জ হয়, পিকনোসিস, ক্যারিওরেক্সিস, ক্যারিওলাইসিস। পিকনোসিস মানে কনডেনসেশন, ক্রোমাটিনটা কনডেন্সড হয়ে যাবে, কনডেন্সড হয়ে গেলে বেসোফিলিয়া হবে, ব্লুইশ কালার বেশি হবে। অ্যান্ড ক্যারিওরেক্সিস, ক্যারিওলাইসিস, ক্যারিওরেক্সিস মিনস ফ্র্যাগমেন্টেশন অ্যান্ড ক্যারিওলাইসিস ডিজোলিউশন আর ফেডিং অফ দ্য ফ্র্যাগমেন্টেড ক্রোমাটিন। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, চারপাশে সেলুলার কন্টেন্টগুলো বের হয়ে আসছে, মেমব্রেন রাপচার হয়ে এই কন্টেন্টগুলোর কারণে ইনফ্লামেশন শুরু হয়ে যাবে, এবং ইনফ্লামেশনের মাধ্যমে এটা র্যাপিডলি ক্লিয়ার হয়ে যাবে নেক্রোস সেলটা। তাহলে এই চেঞ্জগুলো পরীক্ষায় বারবার আসছে, আমরা দেখি এবার কোশ্চেনটা অ্যান্সার করি। Ultrastructural changes of reversible cell injury include loss of microglia in plasma membrane, true, আমরা বলছি মাইক্রোবিলিয়াই সেলুলার সোয়েলিং হয়, মাইক্রোবিলিয়াই লস হয়ে যায়। ডিটাচমেন্ট অফ পলিজোম ফ্রম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ট্রু, আমরা জানি পলিজোম আর রাইবোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ডিটাচ হয়, যার কারণে প্রোটিন সিনথেসিস কমে যায়। কনডেনসেশন অফ নিউক্লিয়ার ক্রোমাটিন, ট্রু। রিভার্সিবল ফলস, অবশ্যই ফলস, এখানে ক্রোমাটিন নিউক্লিয়ার ক্রোমাটিন কনডেনসেশন হয়, দ্যাট মিনস পিকনোসিস, পিকনোটিক চেঞ্জ হয়, ইরিভার্সিবল, এখানে ফলস হবে যেহেতু রিভার্সিবল। অ্যাপিয়ারেন্স অফ ইন্ট্রাসাইটোপ্লাজমিক মাইলিন ফিগার, ট্রু। মাইলিন ফিগার মনে রাখবেন, এটা রিভার্সিবল সেল ইনজুরিতে পাওয়া যায়, রিভার্সিবল সেল ইনজুরিতে পাওয়া যায়, পরীক্ষায় বারবার দেয়, মাইলিন ফিগার দুইটাতে পাওয়া যাবে। অ্যাপিয়ারেন্স অফ ট্রান্সলুসেন্ট এরিয়াস ইন মাইটোকন্ড্রিয়া, ট্রু। মাইটোকন্ড্রিয়ার ভেকুলাইজেশন বলা হয়, ভেকিউল বা ট্রান্সলুসেন্ট এরিয়া চলে আসে ইন কেস অফ ইরিভার্সিবল সেল ইনজুরি। এটা রিভার্সিবলের চেঞ্জ না, সরি, এটা মাইটোকন্ড্রিয়াল চেঞ্জ আমরা পাবো হচ্ছে কি ইরিভার্সিবল সেল ইনজুরিতে। আমরা যদি দেখি, এই যে মাইটোকন্ড্রিয়াতে বলা হয় অ্যামরফাস সাবস্টেন্স পাওয়া যায়, ইরিভার্সিবল সেল ইনজুরির ফিচার, এটা এখানে অবশ্য লেখা হয় নাই। তাহলে মাইটোকন্ড্রিয়ার ভেকুলাইজেশন হয় ইরিভার্সিবল সেল ইনজুরিতে। Next question, cellular aging results from DNA damage, is characterized by genetic instability and is not modified by total calorie intake
results from elongation of telomere, defective protein homeostasis. হ্যাঁ, সেলুলার এজিং নিয়ে আমরা একটু দেখি সেলুলার এজিং কেন কেন হয়। Cellular aging is a result of progressive decline in cellular function and viability caused by genetic abnormality and accumulation of cellular molecular damage due to the effect of exposure to exogenous influence. সেলুলার এজিং নিয়ে পড়তে গেলে আসলে অনেক কিছুই, যেটা পরীক্ষায় আসে অতটুকুই আমাদের জানলে হবে। সেলুলার এজিং ইনফ্লুয়েন্স করে, আসলে এটা হচ্ছে কি জেনেটিক্যালি মেডিয়েটেড হতে পারে, কয়েকটা কারণে সেলুলার এজিং হতে পারে। একটা হচ্ছে জেনেটিক্যালি মেডিয়েটেড, আর কিছু ডিজিজের কারণে অনেক সময় সেলুলার এজিং হয়। ফ্রি রেডিক্যালস ক্যান কজ সেলুলার এজিং। আর ইম্পর্টেন্ট একটা কজ বলা হয় টেলোমারেজ শর্টেনিং। সেলুলার এজিং এর কজ টেলোমারেজ শর্টেনিং হওয়ার কারণে সেলুলার এজিং হয়। এই শর্টেনিং না হলে সেল ডেথ হতো না, তখন এই সেলটা পরবর্তীতে ক্যান্সারাস সেলে কনভার্ট হয়। সেই জন্য বলা হয় যে টেলোমারেজ শর্টেনিং ইম্পর্টেন্ট মেকানিজম ফর সেলুলার এজিং। অ্যাক্টিভেশন অফ টিউমার সাপ্রেসর জিন বলছি, জেনেটিক্যালি মেডিয়েটেড হতে পারে। ডিফেক্টিভ প্রোটিন হোমোস্টেসিস, অনেক সময় যখন রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস অথবা অক্সিডেটিভ স্ট্রেসের কারণে মিসফোল্ডেড প্রোটিন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে জমা হয়। এই মিসফোল্ডেড প্রোটিনের কারণে, ডিফেক্টিভ প্রোটিনের কারণে সেলুলার এজিং হয়। একটা হচ্ছে কি ডিরেগুলেটেড নিউট্রিয়েন্ট সেন্সিং, দ্যাট মিনস সেলুলার এজিং এর সাথে ক্যালোরি বা ডায়েটের একটা সম্পর্ক আছে। তাহলে ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স বা ইনক্রিজ সেলুলার এজিং যদি বলি আমরা, এক কথায় ডিমস দিয়ে মনে রাখতে পারি। এ দিয়ে হচ্ছে কি অ্যাক্সিডেন্টস, ডি দিয়ে হচ্ছে ডিজিজ, এথেরোস্ক্লেরোসিস, ডায়াবেটিস মেলাইটাস, এগুলো হচ্ছে কি ইনক্রিজ করে সেলুলার এজিং। আই দিয়ে ইনফেকশনস, এম দিয়ে ম্যালনিউট্রিশন, ওবেসিটি, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, ওভার নিউট্রিশন অ্যান্ড ম্যালনিউট্রিশন দুইটাই সেলুলার এজিং করতে পারে। এস দিয়ে হচ্ছে কি স্ট্রেস ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর সেলুলার এজিং। তাহলে আমরা কোশ্চেনটা অ্যান্সার করি। সেলুলার এজিং রেজাল্ট ফ্রম ডিএনএ ড্যামেজ, অবভিয়াসলি আমরা বলছি ফ্রি রেডিক্যালস সেলুলার ইনজুরি করে মেইনলি ডিএনএ ড্যামেজের মাধ্যমে। অ্যান্ড ক্যারেক্টারাইজড বাই জেনেটিক ইনস্টেবিলিটি, ইয়েস, সেলুলার ইঞ্জিনির জন্য আমরা বলছি এটা একটা জেনেটিক একটা কজ বা লিঙ্ক আছে সেলুলার ইঞ্জিনির সাথে। ইটস নট মডিফাইড বাই টোটাল ক্যালোরি ইনটেক ফলস, আমরা বলছি নিউট্রিশন, ডায়াবেটিস মেলাইটাস অ্যান্ড ডায়েট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন সেলুলার এজিং। ওবেসিটি, এগুলোর সাথে সেলুলার এজিংয়ের সম্পর্ক আছে। রেজাল্ট ফ্রম ইলংগেশন অফ টেলোমিয়ার, ফলস, এখানে টেলোমিয়ার শর্টেনিং হয়। আর ডিফেক্টিভ প্রোটিন হোমোস্টেসিস, ইয়েস, এখানে অক্সিডেটিভ স্ট্রেস বা মিসফোল্ডেড প্রোটিন সেলের মধ্যে যখন অ্যাকুমুলেট হয় তখন এটা সেলুলার এজিংকে ইনভাইট করে বা ত্বরান্বিত করে। নেক্সট কোয়েশ্চেন, ফলোইং আর এন্ডোজেনাস পিগমেন্টস দ্যাট ক্যান বি অ্যাকুমুলেটেড ইন দ্য টিস্যু। তাহলে এন্ডোজেনাস পিগমেন্ট কী কী আছে যেগুলো টিস্যুতে অ্যাকুমুলেট হয়? কমন এন্ডোজেনাস পিগমেন্টস হচ্ছে কি মেলানিন, বিলিরুবিন, হিমোসিডারিন অ্যান্ড লাইপোফুসিন। এই চারটা মেইনলি কমনলি অ্যাকুমুলেটেড হয়। এর বাইরেও হোমোজেনিস্টিক অ্যাসিড, যেটা হোমোজেনিস্টিক অ্যাসিড, এটাও অ্যাকুমুলেট হতে পারে। অ্যালকাপটোনিউরিয়া নাম একটা ডিজিজ হয়, যেটা আমরা অটোসোমাল রিসিসিভ ডিজিজ, যেখানে এই অ্যাসিডটা মেটাবলাইজড হয় না, ইউরিনে এবং ব্লাডে টেস্ট করলে পাওয়া যায়, এটা একটা ডায়াগনস্টিক টেস্ট। তাহলে হোমোজেনিস্টিক অ্যাসিড, মেলানিন, হিমোসিডারিন, লাইপোফুসিন অ্যান্ড বিলিরুবিন, এগুলো হচ্ছে কি এন্ডোজেনাস পিগমেন্ট। তাহলে ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন নর্মাল কি কি হতে পারে? একটা নর্মাল সেলুলার কনস্টিটুয়েন্টস হতে পারে,
অ্যাবনর্মাল সাবস্ট্রেস হতে পারে আর পিগমেন্টস হতে পারে। অ্যাবনর্মাল সাবস্ট্রেসের মধ্যে নর্মাল সাবস্ট্রেসের মধ্যে প্রোটিন, এরপর গ্লাইকোজেন, লিপিড অ্যাকুমুলেশন বা কোলেস্ট্রল অ্যাকুমুলেশন হতে পারে। তাহলে আমরা দেখি এন্ডোজেনাস পিগমেন্টের মধ্যে মেলানিন অলরেডি বলে ফেলছি, লাইপোফুসিন, এটাকে বলা হয় ইয়ার এন্ড ট্রিয়ার পিগমেন্ট। আর এক্সোজেনাস পিগমেন্টসের মধ্যে কার্বন, যেটাকে বলা হচ্ছে অ্যানথ্রাকোসিস, সবচেয়ে কমন হচ্ছে কার্বন, আর লাইপোক্রোমস, লেড, সিলভার, আয়রন অ্যান্ড পার্টিকেলস অফ টেট্রোইন, এগুলো হচ্ছে এক্সোজেনাস পিগমেন্ট। এন্ডোজেনাস পিগমেন্টগুলো ইম্পর্টেন্ট, ওগুলো পরীক্ষায় আসে। তাহলে আমরা অ্যান্সার করি কোশ্চেনটা। Pigments that can be accumulated, endogenous pigment accumulated in the tissue are melanin, true, carbon, false. এটা exogenous and hemocyanin, true. Amyloid, false. Amyloid হচ্ছে কি একটা প্রোটিন, এটা পিগমেন্টস না। তারপর হচ্ছে কি abnormal protein and homogenistic acid, আমরা বলছি homogenistic acid, এটা যদি আমরা এন্ডোজেনাসে পড়ি নাই, এটা আসলে এক্সোজেনাস হিসেবে আমরা দেওয়াটা মোর ট্রু হবে। আমরা এটা এক্সোজেনাস হিসেবেই দাগাবো যদি পরীক্ষায় আসে। ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন অফ কোলেস্টেরল আর সিন ইন, তাহলে এটাও ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন এই টপিকসটিকে আসছে। কোথায় কোথায় ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন হয়? কোলেস্টেরল, লিপিড অ্যাকুমুলেশন হয়। আলজাইমার্স ডিজিজ, ফলস। জেনটোমা, ট্রু। নিমেন-পিক ডিজিজ টাইপ সি, যেটা ওয়ান টাইপ অফ লাইসোমার স্টোরেজ ডিজিজ, এটা ট্রু। এখানে লিপিড এবং কোলেস্ট্রল অ্যাকুমুলেট হয়, এটা একটা ইনহেরিটেড ডিজিজ, রেয়ার। অ্যান্ড অ্যাথেরোস্ক্লেরোসিস অর অ্যাথেরোমা, ইয়েস, এখানে অ্যাথেরোমাতে ফোমি ম্যাক্রোফেজ পাওয়া যায়, লিপিড লেডেন ম্যাক্রোফেজ বলা হয়। অ্যান্ড অ্যালকাপ্টোনিউরিয়া, এখানে অ্যালকাপ্টোনিউরিয়াতে আসলে আমরা বলছি হোমোজেনিস্টিক অ্যাসিড অ্যাকুমুলেট হয়, নট কোলেস্টেরল। তাহলে আমরা অ্যান্সার হবে, ট্রু হবে বি, সি অ্যান্ড ডি। আলজাইমার্স ডিজিজ অ্যান্ড পার্কিনসন্স ডিজিজ, এখানে অ্যাকুমুলেট হয়, এখানে হচ্ছে প্রোটিন অ্যাকুমুলেট হয়, এখানে কোলেস্টেরল না, প্রোটিন বলা হয়, প্রোটিন বলা হয়, এখানে প্রোটিন অ্যাকুমুলেশন হয়। তাহলে আমরা একবার দেখে নিই কোথায় কোথায় কোলেস্টেরল ডিপোজিশন হয়, কি কি ডিজিজ। অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে, ইনফ্লামেশন, নেক্রোসিস, ওই ফোমি ম্যাক্রোফেজ আমরা অনেক সময় যে অ্যাথেরোমার মধ্যে পাওয়া যায়। কোলেস্টেরোলোসিস, এটা ইম্পর্টেন্ট। কোলেস্টেরোলোসিস কোথায় কোথায় হয়? এটা হচ্ছে গল ব্লাডার, লেমোনিয়া প্রক্রিয়া অফ গল ব্লাডারে যখন কোলেস্টেরল জমা হয় যে কলামনার সেলে, তখন এটাকে বলা হচ্ছে কোলেস্টেরোলোসিস। অ্যান্ড জেনটোমা, নিমেন-পিক ডিজিজ টাইপ সি, এটা আমরা বলে আসছি। ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন অফ কোলেস্টেরল, অ্যান্সার অলরেডি বলা হয়ে গেছে। ফ্যাটি লিভার অকার্স ইন ফলোইং কন্ডিশনস: হেপাটাইটিস সি ইনফেকশন, ডায়াবেটিস মেলাইটাস, উইলসন ডিজিজ, স্টারভেশন, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। আমরা একটু ফ্যাটি লিভার দেখার চেষ্টা করি। দিস আর দ্য কজ অফ ফ্যাটি লিভার। তাহলে আমরা মানে নিউট্রিশনের মধ্যে আমরা প্রোটিন এনার্জি বা নিউট্রিশন, ওবিসিটি ক্যান কজ ফ্যাটি লিভার, অ্যান্ড প্যানক্রিয়াটিক ডিজিজ, মেটাবলিক ডিজিজের মধ্যে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস অ্যান্ড হাইপারলিপিডেমিয়া, এটা একটু মনে রাখতে হবে। ড্রাগ রিলেটেড মধ্যে হচ্ছে কি অ্যালকোহল, ইম্পর্টেন্ট কজ ফ্যাটি লিভার, অ্যানাবলিক স্টেরয়েড, কর্টিক স্টেরয়েড, ইস্ট্রোজেন, অ্যানাবলিক স্টেরয়েড অ্যান্ড টেট্রাসাইক্লিন। ভাইরাল ইনফেকশন ক্যান কজ ফ্যাটি লিভার, এটা মনে রাখতে হবে। হেপাটাইটিস বি এন্ড সি ভাইরাস, এই জিনিসগুলো কমন কজগুলো মনে রাখতে হবে। এটা একটা ডেভিডসনের চার্ট। তাহলে আমরা কোশ্চেনটাতে আসি। ফ্যাটি লিভার অকার্স ইন ফলোইং কন্ডিশন: হেপাটাইটিস ইনফেকশন, ট্রু, অবশ্যই ভাইরাল ইনফেকশনে ফ্যাটি লিভার হতে পারে। আর ডায়াবেটিস মেলাইটাস টাইপ 2 ডিএম, অবভিয়াসলি ট্রু। উইলসন ডিজিজ, ফলস। Starvation, true. Starvation is important cause of fatty liver. And protein energy malnutrition, true. Mechanism of fatty change of the liver. লিভারে কিভাবে ফ্যাটি লিভার বা ফ্যাটি চেঞ্জ কিভাবে হয়? ফ্যাটি চেঞ্জ অপর নাম স্টেটোসিস। Increase free fatty acid delivery to the liver and
increased catabolism of free fatty acid, increased lipoprotein secretion, increased formation of triglyceride, decreased formation of apoprotein. আমরা তাহলে মেকানিজমটা দেখি। প্যাথোজেনিস অফ ফ্যাটি লিভার, এক্সেস এন্ট্রি অফ ফ্রি ফ্যাটি অ্যাসিড, যদি লিভারে ডেলিভারি বেশি হয়, ফ্রি ফ্যাটি অ্যাসিড বেশি বেশি এন্ট্রি হয় তাহলে ফ্যাটি লিভার হবে। এক্সেস এস্টারিফিকেশন অফ টিজি, ডিক্রিজ ফসফোলিপিড ইনকর্পোরেশন, ডিক্রিজ কনভার্সন টু কোলেস্টেরল। এই দুইটা হচ্ছে কি ডিক্রিজ হলে, যেগুলো হচ্ছে কি ফ্রি ফ্যাটি অ্যাসিডকে ইউজ করে, তাহলে ডেফিসিয়েন্সি অফ অ্যাপোপ্রোটিন, যেটা প্রোটিন এনার্জি বা নিউট্রিশন হয়, অ্যান্ড কাপলিং অ্যান্ড এক্সক্রিশন অফ ডিফেক্টস। তাহলে এক্সক্রিশন ডিফেক্ট, লিপোপ্রোটিন যদি বের হতে না পারে লিভার হেপাটোসাইট থেকে, তখন ফ্যাটি লিভার হতে পারে। এই একটা ছবি দিয়েই আমরা সব কিছু ইজিলি মনে রাখতে পারবো। ফ্রি ফ্যাটি অ্যাসিড ডেলিভারি টু দ্য লিভার যদি বেড়ে যায়, তখন ফ্যাটি অ্যাসিড টিজিতে কনভার্ট হবে। এই টিজিটা যখন অ্যাকুমুলেট হবে বেশি বেশি, তখন ফ্যাটি লিভার হবে। তাহলে ফ্রি ফ্যাটি অ্যাসিড কখন ডেলিভারি লিভারে বেড়ে যাবে? যদি প্রোডাকশন বেড়ে যায়। প্রোডাকশন কীভাবে বাড়তে পারে? স্টারভেশন, বিশেষ করে স্টারভেশনে ফ্যাট ব্রেকডাউন হয়, সেখান থেকে ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি হয় এবং বেশি বেশি লিভারে চলে আসে। তাহলে ইনক্রিজ আপটেক, আর কীভাবে হতে পারে ফ্যাটি অ্যাসিড ইনক্রিজ আপটেক? যেমন অ্যানাবলিক স্টেরয়েড বা স্ট্রোজেন, এগুলো যদি এক্সোজেনাস দেওয়া হয়, সেই ক্ষেত্রেও এই ডেলিভারিটা বাড়তে পারে, তখন ফ্যাটি লিভার করতে পারে। এরপর অ্যাসিটেট থেকেও ফ্যাটি অ্যাসিড আসে অল্টারনেটিভ পদ্ধতিতে। এই অ্যাসিটেট কোত্থেকে আসে? বিশেষ করে অ্যালকোহল থেকে আসে। তাহলে অ্যালকোহলিজম ক্যান কজ ফ্যাটি লিভার বাই প্রোডাকশন অফ অ্যাসিটেট। অ্যান্ড ফ্যাটি অ্যাসিড যদি ইউটিলাইজেশন বা ফ্যাটি অক্সিডেশন যদি কমে যায়, সেক্ষেত্রেও ফ্যাটি অ্যাসিড জমতে থাকবে, বেশি বেশি টিজি তৈরি হবে। এই ফ্যাটি অ্যাসিড কীভাবে ইউটিলাইজ হয়? একটা হচ্ছে কি, এটা স্টারিফিকেশন হয়ে কোলেস্টেরল স্টার তৈরি হয়, এটা ফসফোলিপিডে কনভার্ট হতে পারে। আবার এটা অক্সিডাইজড হয়ে অক্সিজেনের মাধ্যমে অক্সিজেনের উপস্থিতিতে কিটোন বডি এবং কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হয়। যদি অক্সিজেন ডেলিভারি কোনো কারণে কমে যায়, ডিউ টু অ্যানোক্সিয়া, হাইপোক্সিয়া, ডিউ টু রেসপিরেটরি ফেলিওর, সেক্ষেত্রেও ফ্যাটি লিভার হবে। তাহলে অ্যানোক্সিয়া, অ্যানেমিয়া, হাইপোক্সিয়া, দিস আর দ্য ইম্পর্টেন্ট কজ অফ ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার মিনস অনলি ডিপোজিশন অফ টিজি, সেটা না, ডিপোজিশন অফ এনি ফ্যাট, টিজি, কোলেস্টেরল স্টার, ফসফোলিপিড, লাইপোপ্রোটিন, যে কোনো ফ্যাট বা লিপিড সাবস্টেন্স যদি জমে যায়, তখন এটাকে বলা হয় ফ্যাটি লিভার। তাহলে আর কি কারণ হতে পারে? যদি অ্যাপোপ্রোটিন প্রোডাকশন কমে যায়, অ্যাপোপ্রোটিন একটা প্রোটিন, তাহলে প্রোটিন এনজাইম নিউট্রিশন অ্যাপোপ্রোটিন প্রোডাকশন কমে যাবে, সেজন্য টিজিটা লাইপোপ্রোটিনে কনভার্ট হতে পারবে না। লাইপোপ্রোটিনে কনভার্ট হতে না পারলে এক্সক্রিট হতে পারবে না, জমে যাবে। আর লাইপোপ্রোটিন সিক্রেশন পাথওয়ে যদি সিক্রেটরি কোনো ডিফেক্ট থাকে, তখন লাইপোপ্রোটিন জমা হবে, তখনও ফ্যাটি লিভার হবে। এই প্রসেসের মাধ্যমেই ফ্যাটি লিভার হতে পারে। এগুলো হচ্ছে কি মেকানিজম অফ ফ্যাটি লিভার। তাহলে আমরা কোশ্চেনটা অ্যান্সার করি। এগুলো হচ্ছে কি কজ, আমি অলরেডি বলে ফেলছি। এই যে ভাইরাল ইনফেকশন ফ্যাটি লিভার করতে পারে, হেপাটাইটিস বি, সি, এইচআইভি, কোয়াশিয়রকর, পোলিনোজীবান নিউট্রিশন ক্যান কজ ফ্যাটি লিভার। টক্সিন অ্যান্ড ড্রাগ ইম্পর্টেন্ট কজ, অ্যালকোহল, কার্বন টেট্রাক্লোরাইড পয়জনিং ইম্পর্টেন্ট ক্যান কজ ফ্যাটি লিভার। Next question, mechanism of fatty change in the liver are, আমরা এটা অলরেডি বলে ফেলছি, অ্যান্সারগুলো আমরা এখন পারবো। A true, B increase catabolism, false, এটা decrease catabolism হয়, and increase lipoprotein secretion, false, lipoprotein secretion যদি কমে যায়, সেক্ষেত্রে ফ্যাটি লিভার হয় impaired secretionের কারণে, and decrease formation of apoprotein, true, কারণ apoprotein টিজির সাথে বাইন্ড করে লিপোপ্রোটিন তৈরি করে। লিপোপ্রোটিন সিনথেসিস না হলে টিজি অ্যাকুমুলেট হবে, ফ্যাটি লিভার হবে। Dystrophic calcification occurs in normal tissues, is encountered area of necrosis occurs whenever there is hyperglycemia. Hypercalcemia is a telltale sign of previous cell injury, appears microscopically as fine white granules. Calcification, important topics.
প্রত্যেক সালেই এই টপিকস থেকে কোশ্চেন আসছে, সো এটা ভালো করে পড়তে হবে। আমরা আসি কি কি ক্যালসিফিকেশন হতে পারে। একটা হচ্ছে ডিস্ট্রফিক, একটা হচ্ছে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন, এটা হচ্ছে একটা সেলুলার রেসপন্স। তাহলে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন এবং মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশনের মধ্যে মেইন ডিফারেন্স কোথায়? দুইটা ডিফারেন্স আমরা মনে রাখবো। ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন হয় ডাইং অর ডেড টিস্যু অর ডিজেনারেট টিস্যুতে হয়, আর মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন অলওয়েজ লিভিং টিস্যুতে হয়। আর ডিস্ট্রফিক ক্যালসিফিকেশনের সাথে ইন দ্য অ্যাসোসিয়েটেডটাকে কোনো হাইপার ক্যালসিমিয়া থাকে না, বাট মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশনের সাথে অলওয়েজ হাইপার ক্যালসিমিয়া অ্যাসোসিয়েটেড থাকে। ব্লাডে ক্যালসিয়াম লেভেল বেড়ে গেলে এসব কন্ডিশন সেগুলোতে দেখা যায় মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন হয়। তাহলে দুইটা ইম্পর্টেন্ট পার্থক্য মনে রাখলে আমরা ইজিলি অ্যান্সার করতে পারবো। তাহলে আরেকটা কমন টপিকস যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে সাইডস অফ ডিস্ট্রফিক অ্যান্ড মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন। ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন কোথায় কোথায় হয়? আমরা বলছি ডাইং অর ডেড টিস্যু অর ডিজেনারেট টিস্যু। তাহলে ডেড টিস্যু কি কি আছে? নেক্রোটিক টিস্যু, বিশেষ করে যখন নেক্রোসিস হয়ে সেল ডেথ হয়ে যায়, এনি টাইপ অফ নেক্রোসিস, মেইনলি টিউবারক্লোসিসে যে ক্যাজিয়াস নেক্রোসিস হয় সেখানে ক্যালসিফিকেশন হয়, সেটা হচ্ছে ওয়ান টাইপ অফ ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। ফ্যাট নেক্রোসিস হতে পারে, লিকুইফেক্টিভ নেক্রোসিস হতে পারে। অ্যাডভান্স এথেরোমা অর এথেরোস্ক্লেরোসিস, সেখানেও এথেরোমাতে ক্যালসিফিকেশন হতে পারে, সেটা অবশ্যই ডিস্ট্রফিক যেহেতু এটা একটা ডেড টিস্যু। হেমাটোমার মধ্যে হতে পারে। থ্রম্বাসে কমনলি ক্যালসিফিকেশন হয়, থ্রম্বাসের একটা ফেট হচ্ছে ক্যালসিফিকেশন। যে কোনো ইনফেকশনে ক্যালসিফিকেশন হতে পারে। ইভেন মায়োকার্ডিয়াল ইনফেকশন যখন হয় সেখানে দেখা যায় যে থ্রম্বাস ফর্মেশন হয় সেটা ক্যালসিফাইড হয়ে যায়। এজিং অর ড্যামেজড হার্ট বাল্বের ও ক্যালসিফিকেশন কমনলি হতে পারে, অথবা ড্যামেজড হার্ট বাল্ব যেটা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসে হয় সেখানেও ক্যালসিফিকেশন হতে পারে। তো ডেড টিস্যুতে ক্যালসিফিকেশন, ডিজেনারেট টিস্যুর ক্যালসিফিকেশন, এটা হচ্ছে কি ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। ডিস্ট্রফিক ক্যালসিফিকেশনের আরেকটা নাম হচ্ছে কি সামুমা বডি। এটা আমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় এটা কমনলি দেয়, তাহলে এটা আমরা মনে রাখবো। স্পেশাল সাইটে যখন ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন হয় টিউমারের মধ্যে, এটা আমরা বলি সামুমা বডি। আদার সাইট অফ ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন যে সামুমা বডি বলা হচ্ছে মেনিনজিওমা। সেমোমা দিয়ে আমরা মনে রাখবো। সেমোমা বডি কোথায় কোথায় পাওয়া যায়, এটা পরীক্ষায় রিসেন্টলি আসছে। সেমোমা শব্দ থেকে আমরা যদি মনে রাখি, পি দিয়ে হচ্ছে কি পেপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড অ্যান্ড পেপিলারি সেল কার্সিনোমা অফ দ্য কিডনি, অর্থাৎ রেনাল সেল কার্সিনোমা, পেপিলারি রেনাল সেল কার্সিনোমা। অ্যান্ড এস দিয়ে হচ্ছে সেরাস অ্যাডিনোকার্সিনোমা অফ ওভারির সেরাস অ্যাডিনোকার্সিনোমাতে হয়। অ্যান্ড এম দিয়ে হচ্ছে কি মেনিনজিওমাতে হয় কমনলি, অ্যান্ড মেসোথেলিওমা। এগুলোর ভাইরাস পিটুইটারি অ্যাডিনোমা অ্যান্ড করয়েড প্লেক্সাস পেপিলোমা, এই দুইটাতে হতে পারে। কমন জিনিসগুলো আমরা নিউমোনিক দিয়ে মনে রাখতে পারি। তাহলে আমরা সামুমা বডি কোথায় কোথায় পাওয়া যায় আমরা নিউমোনিক দিয়ে মনে রাখবো। সামুমা বডি এটা হচ্ছে কি ওয়ান টাইপ অফ ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। এটাকে বলা হয় কনসেন্ট্রিক ক্যালসিফাইড স্ফেরিউল। এটা হেমাটোক্সিলিন ইউজিং স্টেইন, এটা ব্লুইশ কালার নেই নর্মালি। এটা এরপর আমরা আসি হাইপার ক্যালসেমিয়া or dystrophic calcification, not associated hypercalcemia but metastatic calcification আমরা বলছি associated hypercalcemia থাকে। তাহলে কি কি কারণে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন হয় আমরা একটু দেখে নিই। একটা হচ্ছে কি প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন বেড়ে গেলে, এটা দুইটি কারণ হতে পারে। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কোনো টিউমার আর হাইপারপ্লাসিয়া হলে তখন প্যারাথাইরয়েড হরমোন বেড়ে যাবে। আর প্যারাথাইরয়েড হরমোন কী করে আমরা জানি, হাইপারক্যালসিমিয়া করে, বোনের উপর কাজ করে, বোন রিজর্পশন করে এবং কিডনি থেকে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করে, হাইপারক্যালসিমিয়া করে। আর প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম, বিশেষ করে লাং ক্যান্সার যেটাকে আমরা বলি ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা মেইনলি, এরা কী করে পিটিএইচ লাইক সাবস্টেন্স রিলিজ করে। এই পিটিএইচ লাইক সাবস্টেন্সের কারণে এই সব টিউমারের সাথে অ্যাসোসিয়েটেড হাইপারক্যালসিমিয়া থাকে। এই প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম
হাইপারক্যালসিমিয়া অর্থাৎ মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন হিসেবে প্রেজেন্ট করতে পারে। তাহলে আর কি এনি টিউমার দ্যাট ক্যান মেটাস্টাসাইজ টু বোন, বিশেষ করে ব্রেস্ট টিউমার, পোস্টেট টিউমার, এসব টিউমারের কারণেও ক্যালসিফিকেশন হয়ে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন হতে পারে। আরেকটা হচ্ছে কি বোন মেরুর যদি প্রাইমারি কোনো টিউমার হয়, বোনের নিজের টিউমার, প্রাইমারি টিউমার, বিশেষ করে মাল্টিপল মাইলোমা অ্যান্ড লিউকেমিয়া, এসব ক্ষেত্রেও হাইপারক্যালসিমিয়া হয় এবং মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন হয়। অ্যান্ড ভিটামিন ডি রিলেটেড ডিসঅর্ডার যেগুলো হাইপারক্যালসিমিয়া করে, বিশেষ করে ভিটামিন ডি ইনটক্সিকেশন, তারপর হচ্ছে কি বাচ্চাদের যে একটা কনজেনিটাল একটা ডিজিজ হয় যেটাকে বলা হয় উইলিয়ামস সিনড্রোম, এক্সেসিভ সেন্সিটিভিটি টু ভিটামিন ডি, আর সার্কোইডোসিস যেখানে হাইপারক্যালসিমিয়া হয়, এগুলো হচ্ছে কি ভিটামিন ডি রিলেটেড ডিসঅর্ডার যেগুলো মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন হিসেবে প্রেজেন্ট করতে পারে। আর রেনাল ফেলিউরও হাইপারক্যালসিমিয়া হয়, আমরা জানি ক্রনিক রেনাল ফেলিউর। সাইড অফ মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন, 4 ইম্পর্টেন্ট কজ আমরা হেডলাইন যদি মনে রাখি: ইনক্রিজ প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন due to parathyroid gland abnormality, parathyroid adenoma or parathyroid hyperplasia, and destruction of bone tissue by tumor of the bone marrow or primary tumor, multiple myeloma, leukemia, or metastatic bone tumor from breast cancer or thyroid cancer or prostate cancer, and accelerated bone turnover, Paget disease of bone যেটাতে হয়, সেখানে হাইপারক্যালসিমিয়া থাকে কমনলি অ্যাসোসিয়েটেড, and prolonged immobilization can cause hypercalcemia and metastatic calcification. And other causes এর মধ্যে হচ্ছে কি ভিটামিন ডি রিলেটেড ডিসঅর্ডার, ভিটামিন ডি ইনটক্সিকেশন, সার্কোইডোসিস, and ইডিওপ্যাথিক হাইপারক্যালসিমিয়া হয় ইনফ্যান্টের, যেটাকে বলা হয় উইলিয়ামস সিনড্রোম। আর রেনাল ফেলিউর ক্যান কজ, যেহেতু renal failure can cause parathyroid hyperplasia, সেখান থেকে hyperparathyroidism হয়ে metastatic calcification হতে পারে। And less common cause albumin intoxication, milk alkali syndrome রেয়ারলি করতে পারে। ক্রনিক রেনাল ফেলিউর যখন ডায়ালাইসিস করে অনেক দিন, তখন সেখানে অ্যালবুমিন অ্যালুমিনিয়াম ইনটক্সিকেশন হয়, অ্যালুমিনিয়াম ইনটক্সিকেশনের কারণে হাইপারক্যালসিমিয়া হয়ে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন হতে পারে। এগুলো রিয়ার কজ। আর এই সাইটস খুবই ইম্পর্টেন্ট, সাইটসগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে কোথায় কোথায় হয়, একটা হচ্ছে গ্যাস্ট্রিক মিউকোসা, কিডনি, লাং অ্যান্ড পালমোনারি ভেইন অ্যান্ড সিস্টেমিক আর্টারি। এগুলো একদম মুখস্থ, এগুলো থেকে অনেকবার কোশ্চেন আসছে। তাহলে আমরা কোশ্চেন আসি। ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন অকার্স ইন নর্মাল টিস্যু, ফলস, এটা ডেড ও ডাইং টিস্যুতে হয়। এনকাউন্টার্ড ইন এরিয়া অফ নেক্রোসিস, ইয়েস, ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন নেক্রোস টিস্যুতে হয়। অকার্স whenever there is hypercalcemia, false, hypercalcemia থাকলে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন হয়। ইজ a telltale sign of previous cell injury, যেহেতু ডেড সেলের উপর ক্যালসিফিকেশন হয়, তাহলে ক্যালসিফিকেশন হওয়া মানে ওখানে সেল ডেথ হয়েছে, এটা একটা সেল ইনজুরি, রিভার্সিবল সেল ইনজুরির একটা ইন্ডিকেটর বা টেলটেল সাইন বলতে পারি আমরা। appears microscopically as fine white granules, false, মাইক্রোস্কোপিক্যালি এটা ব্লুইশ দেখায়, নট, এটা ম্যাক্রোস্কোপিক্যালি হোয়াইট দেখায়, বাট মাইক্রোস্কোপিক্যালি এটা ব্লুইশ কালার অন হেমাটোক্সিলিন ইউসিন স্টেন। ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন কেন occur in, আমরা দেখে আসছি, হাইড্রেটেড সিস্ট, ট্রু, কার্সিনোমা অফ থাইরয়েড, ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন, ইয়েস, পেপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড আমরা পড়ছি, ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন হয়, যেটাকে স্যামোমা বডি বলে। প্যারাথাইরয়েড এডিনোমা, ফলস, সেখানে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন হয়। এন্ড টিউবারকুলাস লিম্ফ নোড, ইয়েস, সেখানে ক্যাজিয়াস নেক্রোসিস হয়, ক্যাজিয়াস নেক্রোসিস ইম্পর্টেন্ট সাইট ফর ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। সার্কোইডোসিস, ফলস, এখানে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন হয়। অ্যান্সারগুলো আমরা একটু দেখে নিই।
Next question. Conditions that give rise to metastatic calcification are atherosclerosis, falls, Williams syndrome. Yes, true. এটা হচ্ছে কি ইনফ্যান্সিতে হয়, ইনফ্যান্টদের হয়। ক্রনিক রেনাল ফেলিওর, ইয়েস, রেনাল ফেলিওর আমরা পড়ে আসছি, ডায়ালাইসিসের কারণে অনেক সময় হতে পারে ক্রনিক ডায়ালাইসিস। অলিগো ডেন্ড্রোগ্লাইওমা, ফলস। মাল্টিপল মাইলোমা, ইয়েস, মাল্টিপল মাইলোমা বোন টিউমার, প্রাইমারি বোন টিউমারে হতে পারে। কমন সাইটস অফ মেটাস্টেটিক ক্যালসিফিকেশন আর আমরা দেখে আসছি, মেটাস্টেটিক ক্যালসিফিকেশন কোথায় কোথায় হয়? গ্যাস্ট্রিক মিউকোসা, কিডনি, সিস্টেমিক আর্টারি, ট্রু। লাং, ট্রু। অ্যাবসেস ক্যাভিটি, ফলস। সামোয়া বডিজ আর অ্যামাইলয়েড লাইক প্রোটিন। সামোয়া বডি আমরা পড়ছি, এটা হচ্ছে কনসেন্ট্রিক ক্যালসিফাইড স্পেরিউল, a special type of dystrophic calcification commonly found in certain type of malignancy or tumor, যেটা আমরা অলরেডি সামোমা নিউমোনিয়া দিয়ে মনে রাখবো বলে আসছি। তাহলে অ্যামাইলয়েড লাইক প্রোটিন, তাহলে এটা একটা প্রোটিন না, এটা হচ্ছে ক্যালসিফাইড একটা সাবস্টেন্স বা স্পেরিউল। এটা ফলস। সিন ইন মেনজিওমা, ট্রু, মেনজিওমাতে পাওয়া যায়। পেভিলারি কার্সিনোমা অফ থাইরয়েড, ট্রু। Require a special stain to demonstrate স্পেশাল স্টেইন দরকার না, হেমোটক্সিন ইউজিং স্টেইন এটা বোঝা যায়। আর ব্লুইশ আন্ডার মাইক্রোস্কোপ, ট্রু, ব্লুইশ কালার দেখা যায় হেমোটক্সিন ইউজিং স্টেইন। তাহলে আমরা অ্যান্সারগুলো দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস আর রিলিজড। রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস অর ফ্রি রেডিক্যালস বলা হয়, কখন রিলিজ হয়? ডিউরিং ফ্যাগোসাইটোসিস, ডিউরিং রিপারফিউশন অফ টিস্যু, অন এক্সপোজার টু ইমিউন কমপ্লেক্সেস, অন এক্সপোজার টু কেমোকাইন্স এন্ড ডিউরিং টিউমারজেনেসিস। আমরা তাহলে টপিকসটা একটু দেখে নিই। তাহলে ফ্রি রেডিক্যালস কি? রেডিক্যালস হচ্ছে কি হাইলি রিঅ্যাক্টিভ, দিস আর সিঙ্গেল আনপেয়ার্ড ইলেকট্রন ইন দ্য আউটার অরবিট। হচ্ছে কি পরমাণুর যে আউটার অরবিট সেখানে যে সিঙ্গেল ইলেকট্রন, এটা আনপেয়ার্ড হওয়ার কারণে এটা অলওয়েজ হাইলি রিঅ্যাক্টিভ ফ্রি রেডিক্যালস, অ্যান্ড সবসময় এটা আনস্টেবল। সোর্স অফ ফ্রি রেডিক্যালস, এটা অনেকবার আসছে। অ্যাবজর্পশন অফ রেডিয়েন্ট এনার্জি, আলট্রাভায়োলেট রে, এক্স রে, রেডিয়েশন। ইনফ্লামেশনের সময় ফ্রি রেডিক্যালস তৈরি হয়, ডিউরিং ফ্যাগোসাইটোসিস বিশেষ করে। অক্সিজেন টক্সিসিটি, অক্সিজেন টক্সিসিটি ক্যান প্রডিউস ফ্রি রেডিক্যালস। Chemicals can produce free radicals, especially carbon tetrachloride and trichloride. Reperfusion injury, আমরা আসবো এটা পরবর্তীতে। ফ্রি রেডিক্যালস আর অক্সিজেন কি আছে? ফ্রি রেডিক্যালস অক্সিজেন ডেরিভস, কার্বন ডেরিভ এন্ড নাইট্রোজেন ডেরিভ, এটা আপনারা জানেন অলরেডি, এগুলো নিয়ে আমি ডিসকাস করব না। কিভাবে ফ্রি রেডিক্যালস সেল ইনজুরি করতে পারে? একটা হচ্ছে লিপিড পারঅক্সিডেশন অফ মেমব্রেনের যে ফ্যাট ডাবল বন্ড থাকে স্যাচুরেটেড ফ্যাটের মধ্যে, এই ডাবল বন্ডগুলো ব্রেকডাউন করে ফ্রি রেডিক্যালস, যার কারণে মেমব্রেন ডিস্ট্রাকশন হয়। এরপর হচ্ছে কি প্রোটিন ড্যামেজ অ্যান্ড ডিএনএ ড্যামেজ, এই তিনভাবে ফ্রি রেডিক্যালস সেল ইনজুরি করে। প্রোটিন ড্যামেজ বলতে এই প্রোটিন সেল মেমব্রেন প্রোটিন হতে পারে, বা এটা মেমব্রেনের স্ট্রাকচারাল প্রোটিন অথবা এনজাইমেটিক প্রোটিন হতে পারে। যে কোনো প্রোটিন ডিস্ট্রাকশন করে, বিশেষ করে প্রোটিন সাইড চেইনগুলোকে ভেঙে দেয়, যার কারণে প্রোটিন ক্রস লিঙ্কিং হয়, মিসফোল্ডেড প্রোটিন তৈরি হয়, অ্যাবনর্মাল প্রোটিন তৈরি হয়। অনেক সময় এনজাইমগুলো যেহেতু প্রোটিন, এনজাইমের অ্যাক্টিভ সাইটকে যখন ড্যামেজ করে তখন এনজাইমকে ইনঅ্যাক্টিভ করে ফেলে, আর ডিএনএ ফ্র্যাগমেন্টেশন করে, ডিএনএ ড্যামেজ করে। তাহলে কিভাবে টার্মিনেশন অর ফ্রি রেডিক্যাল বডি থেকে রিমুভ করা যায়, এই কোশ্চেনটা অনেকবার আসছে। স্পন্টেনিয়াসলি ফ্রি রেডিক্যাল রিমুভ হয় আমাদের বডি থেকে। কিছু এন্ডোজেনাস
সাবস্টেন্স আছে এবং কিছু এক্সোজেনাস সাবস্টেন্স আছে যেগুলো ফ্রি রেডিক্যালস রিমুভ করতে সাহায্য করে আমাদের বডি থেকে। এন্ডোজেনাস সাবস্টেন্সের মধ্যে কি কি আছে? সুপার অক্সাইড ডিসমিউটেজ, ক্যাটালিস, গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ, এগুলো হচ্ছে কি এন্ডোজেনাস। এক্সোজেনাস কি কি আছে যেগুলো বাইরে থেকে সাপ্লাই দিতে হয়? ভিটামিন এ, ই, সি, যেটাকে স্করবিক অ্যাসিড বলি, গ্লুটাথিয়ন, সেরুলোপ্লাজমিন, ট্রান্সফারিন, ফেরিটিন, লেক্টোফেরিন। এখানে মনে রাখতে হবে ফ্রি রেডিক্যালস, ট্রানজিশন মেটালস, এগুলো ফ্রি রেডিক্যালস হিসেবে কাজ করে। ট্রানজিশন মেটালসের মধ্যে কি আছে? আয়রন অ্যান্ড কপার, কারণ এরা বুট, ফেরাস অ্যান্ড ফেরিক ফর্ম, কিউপ্রিক ফর্ম অ্যান্ড কিউপ্রাস ফর্মে থাকতে পারে। তাহলে এগুলা একটা ফর্ম থেকে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে এক ফর্ম থেকে আরেক ফর্মে কনভার্ট হয়। যখন ফেরাস থেকে ফেরিক হয় তখন ফ্রি রেডিক্যাল তৈরি করে, সিঙ্গেল ইলেকট্রন তৈরি করে। সেই জন্যই যেসব প্রোটিন বা যেসব সাবস্টেন্স এদের সাথে বাইন্ড করে থাকে তারা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে বা তারা ফ্রি রেডিক্যাল দূর করতে সাহায্য করে। যেমন সেরুলোপ্লাজমিন, কপার বাইন্ডিং প্রোটিন, ট্রান্সফারিন, ফেরিটিন, লেক্টোফেরিন, এগুলো হচ্ছে কি আয়রন বাইন্ডিং প্রোটিন। তাহলে এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। তাহলে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস আর রিলিজড, এই কোশ্চেনটা আমরা দেখি কখন কখন হয়। ডিউরিং ফেগোসাইটোসিস মানে প্রোডাকশন অফ ফ্রি রেডিক্যালস, ট্রু। ডিউরিং রিপারফিউশন অফ টিস্যু, ট্রু। অন এক্সপোজার টু ইমিউন কমপ্লেক্স, ফলস। ইমিউন কমপ্লেক্স আমরা মেডিয়েটেড ফ্রি রেডিক্যালস আমরা দেখি নাই। অন এক্সপোজার টু কেমোকাইন, ফলস। অ্যান্ড ডিউরিং টিউমারজেন্স আর কার্সিনোজেনেসিস, এটা অবশ্যই এখানে দেখানো হয়নি স্লাইডে, কার্সিনোজেনেসিসের সময় ফ্রি রেডিক্যালস তৈরি হয়, এটা ট্রু। তাহলে ফ্রি রেডিক্যালস কিভাবে রিমুভড হয়? বাই অ্যাবজর্পশন অফ এক্স-রে ডিউরিং ইনফ্লামেশন, এটা আমরা দেখে আসছি ট্রু। ডিউরিং ইনফ্লামেশন এটা ফলস, কারণ ইনফ্লামেশন তৈরি হয়। কোয়েশ্চেন, ফ্রি রেডিক্যালস আর ফর্মড ইন দ্য বডি, ইয়েস, ইনফ্লামেশনের সময় তৈরি হয়, ট্রু। বাই সুপার অক্সাইড ডিসমিউটেজ, ফলস, যা ফ্রি রেডিক্যালস রিমুভ করে। বাই ভিটামিন ই, ফলস। And during normal metabolic process, true. Normal metabolic process free radicals তৈরি হয়। Free radicals are removed from the cells by the action of, আমরা দেখে আসছি এটা, endonuclease, false. Glutathione peroxidase, true. Ceruloplasmin, true. Vitamin B12, false. And ascorbic acid, true. Vitamin C, remove free radical. Next question, free radicals causes cell injury by oxidative modification of protein, true. Peroxidation of lipids within plasma membrane, true. Lesion in RNA, false. DNA damage করে, not RNA. Mitochondrial damage, true. Free radicals can cause mitochondrial damage, thus decrease ATP production. Increasing cytosolic calcium, ফলস। ফ্রি রেডিক্যালস সাথে সাইটোসোলিক ক্যালসিয়ামের কোনো সম্পর্ক নাই। হাইড্রোজেন পারঅক্সাইড ক্যান বি নিউট্রালাইজড ইন আওয়ার বডি। হাইড্রোজেন পারঅক্সাইড ইম্পর্টেন্ট ফ্রি রেডিক্যালস। তাহলে এটা কিভাবে রিমুভ হয়? বাই মাইলোপারঅক্সিডেজ, ক্যাটালিস, সুপার অক্সাইড ডিসমিউটেজ, গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ, গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ। হাইড্রোজেন পারঅক্সাইড মেইনলি রিমুভড হয় দুইটা প্রসেস, একটা হচ্ছে ক্যাটালিজের মাধ্যমে, একটা হচ্ছে গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ। এই দুইটা এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইড আমাদের বডি থেকে রিমুভ করে। অ্যান্সারটা আমরা দেখে নিই। Next question, the characteristics of reversible cell injury are, আমরা এই স্লাইডটা আগে দেখে আসছি। হাইড্রোফিক চেঞ্জ, এটা হচ্ছে সেলুলার সোয়েলিং এর আরেকটা নাম হচ্ছে কি হাইড্রোফিক ডিজেনারেশন আর হাইড্রোফিক চেঞ্জ, অবশ্যই এটা ট্রু। ইনক্রিজ বেসোফিলিয়া অফ সাইটোপ্লাজম, ফলস। সেল ইনজুরিতে বেসোফিলিয়া ইনক্রিজ করে না, রিদার এখানে সাইটোপ্লাজমিক ইউসিনোফিলিয়া হয়, তাহলে এটা ফলস। ব্রেকডাউন অফ প্লাজমা মেমব্রেন,
ফলস, আমরা বলছি ইরিভার্সিবল সেল ইনজুরি প্লাস মেমব্রেন ব্রেকডাউন হয়, সে রিভার্সিবল হয় না। অ্যান্ড ফ্যাটি চেঞ্জ অবভিয়াসলি ট্রু, রিভার্সিবল সেল ইনজুরি একটা টাইপস হচ্ছে ফ্যাটি চেঞ্জ। ইন্ট্রাসাইটোপ্লাজমিক মাইলিন ফিগার্স, আমি বারবার বলছি মাইলিন ফিগার বুথ রিভার্সিবল অ্যান্ড ইরিভার্সিবল বুথ টাইপ অফ সেল ইনজুরিতে পাওয়া যায়। সেগুলো একটু দেখে নিই। Next question, irreversible cell injury is associated with extensive damage to cellular membrane. Yes, true. Swelling of lysosome, false. Irreversible cell injury তে আসলে সোয়েলিং হবে না, আমি আগেও বলে আসছি। এখানে যেগুলো মেমব্রেনাস অর্গানেলি মেমব্রেন ডিসরাপশন হয়, যার কারণে সোয়েলিং হওয়ার চান্স নাই, এখানে ডিস্ট্রাকশন হয়ে যায় মেমব্রেন অলরেডি। ভেকুলাইজেশন অফ মাইটোকন্ড্রিয়া, অর্থাৎ মাইটোকন্ড্রিয়াতে অ্যামরফাস ট্রান্সলুসেন্ট এরিয়া বা ইয়া পাওয়া যায়, ট্রান্সলুসেন্ট এরিয়া আর ভেকুলাইজেশন বলা হয়, এটা ট্রু, এটা ইরিভার্সিবল সেল ইনজুরি ফিচার, যেটা রিভার্সিবলে পাওয়া যায় না। ডাইলেশন অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আমি অলরেডি বলছি ডাইলেশন বা সোয়েলিং হওয়ার সুযোগ নাই, এটা ফলস। অ্যান্ড ডিক্রিজ সাইটোসোলিক ক্যালসিয়াম আয়ন, আমরা বলছি ইরিভার্সিবল সেল ইনজুরি ইম্পর্টেন্ট একটা কজ হচ্ছে ইনক্রিজ সাইটোসোলিক और इंट्रासेलुलर कैल्शियम आयन, इंट्रासेलुलर कैल्शियम आयन बढ़ले ए नंबर ऑफ एंजाइम, चारटे एंजाइम के एक्टिवेट करे যেগুলো আলটিমেট সেল ইনজুরি করে, এটা অলরেডি আমি ডিসকাশন করে ফেলছি। অ্যানসারগুলো একটু দেখে নিই। ইসকেমিক রিপারফিউশন ইনজুরি, এটা একটা ইম্পর্টেন্ট, রিসেন্টলি কোশ্চেনটা দেওয়া হচ্ছে অনেক বেশি। এটা কেন কেন হয়? Restoration of blood flow by thrombolysis, toxic effect of hemoglobin from breakdown of extravasated red blood cell, complement activation by IgM, intracellular calcium overloaded, and synthesis of C-reactive protein. আমরা টপিকসটা একটু দেখি। What is ischemic reperfusion injury? Reperfusion injury means restoration of blood flow to ischemic tissue can result in recovery of cells if they are reversibly injured, depending on intensity and duration of the injury. However, cell may die after blood flow resumes by maybe necrosis or apoptosis. Additional damage is called reperfusion injury. সহজ ভাষায় reperfusion যখন সাপোজ ব্রেন টিস্যুতে যখন ভাস্কুলার অক্লুশন হয়, তখন কি হয়? ইসকেমিয়া হয়, ইনফেকশন হয়, যেটাকে আমরা বলতেছি ব্রেনের ক্ষেত্রে ইসকেমিক স্ট্রোক। ইসকেমিক স্ট্রোকে ভাস্কুলার সাপ্লাই কমে গিয়ে ব্রেন টিস্যু ডেথ হয়। তাহলে এই যে ব্রেন সেল বা নার্ভ সেল ড্যামেজ হচ্ছে, ডেথ হচ্ছে, যেখানে ইরিভার্সিবল ইনজুর হয়েছে সেই টিস্যুটা ইনফেকশন হয়ে নেক্রোসিস হয়ে ডেথ হচ্ছে। বাট এই আশেপাশে নেক্রোসড টিস্যুর আশেপাশে কিছু এরিয়া, কিছু সেল রিভার্সিবলি ইনজুর্ড হয়, যেটাকে বলা হয় ইসকেমিক পেনাম্ব্রা। যখন পেশেন্ট, একটা ইসকেমিক স্ট্রোকের পেশেন্ট হাইপার অ্যাকিউট স্টেজে আসে, উইদিন 4.5 আওয়ার্সের মধ্যে আসলে, তখন বলা হয় যে থ্রম্বোলাইসিস করা যায়। থ্রম্বোলাইসিস দিলে যে ইরিভার্সিবলি ইনজুর যে ইসকেমিক পেনাম্ব্রাটা থাকে, যা পুরোপুরি ডেথ হয় না যেসব সেল, সেই সেলগুলোকে আবার সারভাইভ করা যায়, তাদের ফাংশন আবার রিগেইন করা যায়। তাহলে বাট এই পেনাম্ব্রার মাঝখানে যে কোরটা ইনফ্যাক্ট কোর, সেটা তো অলরেডি নেক্রোসড হয়ে গেছে, ডেথ হয়ে গেছে, ইরিভার্সিবল ইনজুর্ড হয়ে গেছে, সেখান থেকে ব্লাড ফ্লো দিয়েও কোনো আমরা টিস্যুকে সারভাইভ করাতে পারবো না। তাহলে যে ইসকেমিক পেনাম্ব্রাতে যে আমরা রিপারফিউশনের মাধ্যমে আইদার বাই থ্রম্বোলাইসিস আর থ্রম্বেক্টমি যে ব্লাড ফ্লো আবার রিপারফিউশনের মাধ্যমে এই টিস্যুটাকে সারভাইভ করতেছি, এটা একটা নির্দিষ্ট ডিউরেশনের মধ্যেই করতে হয়। ইন কেস অফ ব্রেন টিস্যু আমরা বলতেছি 4.5 আওয়ার্স, অ্যান্ড ইন কেস অফ কার্ডিয়াক টিস্যু সেই টাইমটা হচ্ছে কি 12 আওয়ার্স। 12 আওয়ার্সের পর এসটিকে স্ট্রেপ্টোকাইনেজ দেওয়া যাচ্ছে না। কেন দেওয়া যাচ্ছে না, সেই কোশ্চেনটাই আমরা এখানে অ্যান্সার করার ট্রাই করব। রিপারফিউশন ইনজুরি হয় সেজন্যই এই সময়ের বাইরে দেওয়া যায় না, কারণ রিপারফিউশন ইনজুরিটা হচ্ছে কি একটা নির্দিষ্ট সময় পর যখন ব্লাড সাপ্লাই যখন রিজিউম করা হয়, তখন সেই জায়গায় আবার ফার্দার টিস্যু ড্যামেজ হয়, এবং যেগুলো
রিভার্সিবলি ইনজুর্ড সেল সেগুলো ডেথ হয়ে যায়, নেক্রোস্ট হয়ে যায়। সেই জন্য এটার মেকানিজম কি, এটা বারবার পরীক্ষায় আসছে, আমরা একটু দেখি। একটা হচ্ছে কি, যে স্ট্যাগনেন্ট ব্লাড ছিল সেই ব্লাডের যে কিছু টক্সিক ম্যাটেরিয়ালস বা সাবস্টেন্স থাকে সেগুলোর কারণে সেল ডেথ হয় ফার্দার। একটা হচ্ছে কি ওই এরিয়াতে যে মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়া রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস তৈরি করে এবং এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিসগুলো বা ফ্রি রেডিকেলসগুলো সেল ড্যামেজ করে। একটা হচ্ছে কি ইনফ্ল্যামেশনের মাধ্যমে এই ইনজুরিটা হতে পারে, কারণ ব্লাড সাপ্লাই যখন যাবে সাথে তো লিউকোসাইট যাবে, এই লিউকোসাইট মেডিয়েটেড ইনজুরি হবে। এবং একটা হচ্ছে কমপ্লিমেন্ট মেডিয়েটেড ইনজুরি হয়, বিশেষ করে আইজিএম মেডিয়েটেড ইনজুরি হয়। তাহলে এই চারটা মেকানিজমে ইসকেমিক রিপারফিউশন ইনজুরি এটা হয়ে থাকে। তাহলে আমরা কোশ্চেনটা অ্যান্সার করি। ইসকেমিক পারফিউশন অফ ইনজুরি ইজ কজড বাই restoration of blood flow by thrombolysis। তাহলে restoration of blood flow by thrombolysis, ইয়েস, এটা যদি নির্দিষ্ট সময়ের পর থ্রম্বোলাইসিস করি আমরা বলছি উল্টো ইনজুরি হবে, সেলুলার যে সার্ভাইভ করা যেত যে ইরিভার্সিবল ইনজুরি এরিয়াটা, এটা আরও বেশি ফার্দার ইনজুরিকে আরও বেশি ড্যামেজ করবে। টক্সিক ইফেক্ট অফ হিমোগ্লোবিন ফ্রম ব্রেকডাউন অফ এক্সট্রাভেসার আরবিসি, এখানে কোনো হিমোগ্লোবিনের রুল নাই, এটা ফলস। কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন বা আইজিএম মেডিয়েটেড ইনজুরি হয়। ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম ওভারলোড, ইয়েস, এই মেকানিজমটা আমি অবশ্যই বাদ দিয়ে গেছি। এখানে একটা ইম্পর্টেন্ট একটা মেকানিজম ইনজুরি হচ্ছে কি ইনক্রিজ সাইটোসোলিক ক্যালসিয়াম আয়ন। ক্যালসিয়াম আয়ন যখন ব্লাড ফ্লো আবার বৃদ্ধি পায় তখন সেখানে ক্যালসিয়াম আয়ন ইনফ্লাক্স অফ ক্যালসিয়াম হয়, আর আমরা জানি সাইটোসোলিক ক্যালসিয়াম আয়ন যখন বেড়ে যায় তখন সেলুলার ড্যামেজ হয়, সেল ডেথ হয়। সিনথেসিস অফ সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, ফলস। Statements regarding apoptosis. Apoptosis, it is a programmed cell death. The dead cells are rapidly cleared. Inflammation surround apoptotic foci. And cell membrane damage is a constant feature. It may coexist with necrosis. আমরা একটু apoptosis সম্বন্ধে একটু জানি, এটা অলরেডি ডিসকাশন হয়ে গেছে। apoptosis may be physiological or pathological, এটা হচ্ছে একটা প্রোগ্রাম সেল ডেথ, এটা আমরা মনে রাখবো। আর এখানে মেকানিজম এটা হচ্ছে ক্যাসপেস ডিপেন্ডেন্ট, আমি আগে বলছি ক্যাসপেস এ সিরিজ অফ এনজাইম এখানে ইনভলভড। আর এক্সাম্পলগুলো আমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় দেয়। ফিজিওলজিক্যাল অ্যাপোপ্টোসিস আর প্যাথোলজিক্যাল অ্যাপোপ্টোসিস। প্যাথোলজিক্যাল অ্যাপোপ্টোসিস কোথায় কোথায় হয়, যেমন টিউমার যে সেল ডেথ হয়, বিশেষ করে সাইটোটক্সিক টি সেল মেডিয়েটেড যে সেল ডেথ। সাইটোটক্সিক টি সেল কোন কোন সেল মারে, একটা হচ্ছে ভাইরাস ইনফেক্টেড সেল, টিউমার সেল অ্যান্ড গ্রাফট সেল। এই তিনটাই হচ্ছে কি প্যাথোলজিক্যাল অ্যাপোপ্টোসিসের এক্সাম্পল। তাহলে ভাইরাল ইনফেকশনে অ্যাপোপ্টোসিস হয়, প্যাথোলজিক্যাল অ্যাপোপ্টোসিস, যেমন এইচআইভি, হেপাটাইটিস, হেপাটোট্রপিক ভাইরাস দিয়ে ইনফেকশন হলে তখন যে মেকার সেল ডেথ হয় এটা হচ্ছে কি বাই অ্যাপোপ্টোসিস। যে গ্রাফট রিজেকশন, টিউমার সেল ডেথ, death of immune cell, cell death by cytotoxic T cell, এটা অলরেডি বলা হয়ে গেছে। অ্যাপোপ্টোসিসের মরফোলজিক্যাল ফিচার কি হবে আমরা পার্থক্য দেখব। এটা সেল শ্রিঙ্কেজ করে, আর নেক্রোসিসে সেল সোয়েলিং হয়, উল্টা হয়। ক্রোমাটিন কনডেনসেশন হয়। ক্রোমাটিন কনডেনসেশন এটা বুথ অ্যাপোপ্টোসিস এন্ড নেক্রোসিস দুইটাতেই হয়। নেক্রোসিসে ক্রোমাটিন কনডেনসেশন হয় সেন্ট্রালি, আর অ্যাপোপ্টোসিস হয় পেরিফেরালি, আন্ডার দ্য প্লাস মেমব্রেনের নিচে হয়। এটাই হচ্ছে পার্থক্য দুইটার মধ্যে। ফর্মেশন অফ সাইটোপ্লাজমিক ব্লেব অ্যান্ড অ্যাপোপ্টোটিক বডি অ্যান্ড ফ্যাগোসাইটোসিস অফ অ্যাপোপ্টোটিক বডি। তাহলে আমরা যদি কোশ্চেন অ্যান্সার করি, ইট ইজ এ প্রোগ্রাম সেল ডেথ, ট্রু, ডেথ সেলস আর র্যাপিডলি ক্লিয়ার, ইয়েস, কারণ অ্যাপোপ্টোটিক বডি যেটা ফর্মেশন হয় অ্যাপোপ্টোসিস হওয়ার পর সেলের চারপাশে, এই অ্যাপোপ্টোটিক বডি র্যাপিডলি ফ্যাগোসাইট এটাকে রিমুভ করে ফেলে। এই জন্য অ্যাপোপ্টোসিস মাইক্রোস্কোপের নিচে অনেক সময় দেখা যায় না, কারণ ডেড সেল র্যাপিডলি ক্লিয়ার হয়ে যায় বডি থেকে। ইনফ্লামেশন সারাউন্ড অ্যাপোপ্টোটিক ফলস, এখানে কোনো ইনফ্লামেশন হয় না, কারণ ইনফ্লামেশন হওয়ার জন্য যে
ইনডিউসিং সাবস্টেন্স, অর্থাৎ আমরা জানি নেক্রোসিসে সেল মেমব্রেন ড্যামেজ হয়, সেলুলার কন্টেন্ট বেরিয়ে আসে, এগুলো ইনফ্লামেশনকে ইনডিউস করে, ডেকে আনে। বাট অ্যাপোপ্টোসিসে সেল মেমব্রেন ইনটেক্ট থাকে, বাট অল্টার্ড হলেও ইনটেক্ট থাকে, ইনটেক্ট থাকার কারণেই এখানে ইনফ্লামেশন হয় না। সেল মেমব্রেন ড্যামেজ ইজ এ কনস্ট্যান্ট ফিচার, ফলস, এখানে ড্যামেজ হয় না বাট অল্টার্ড হয়, মেমব্রেন ইনটেক্ট থাকে বাট অল্টার্ড। ইট মে কোএক্সিস্ট উইথ নেক্রোসিস, ট্রু, আমরা পড়ছি নেক্রোপ্টোসিসে বোথ নেক্রোসিস অ্যাপোপ্টোসিস একসাথেই পাওয়া যায়। Following diseases are due to increased apoptosis: autoimmune disorder, spinal muscular atrophy, AIDS, myocardial infarction, viral hepatitis. আমরা বলছি ভাইরাল ইনফেকশনে অ্যাপোপ্টোসিস হয়, ট্রু। ভাইরাল হেপাটাইটিস, এইডস, ট্রু, কারণ এইডসে সাইটোটক্সিক টি সেল মেডিয়েটেড সেল ইনজুরি হয়, যেমন ডেথ হয়। স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি, এটা একটা নিউরোডিজেনারেটিভ ডিজিজ, এটাতে এগুলাতে অক্সিডেটিভ স্ট্রেসের কারণে মিসফোল্ডেড প্রোটিন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে জমা হয়, একুমুলেট হয়, আলটিমেটলি এটা অ্যাপোপ্টোসিসকে ট্রিগার করে, অ্যাপোপ্টোসিসের মাধ্যমে ডিস্ট্রাকশন হয়, নিউরোনাল সেল ডিস্ট্রাকশন, এটা কোনো স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি। অ্যান্ড অটোইমিউন ডিসঅর্ডার, অ্যাপোপ্টোসিস কমে যাওয়ার জন্য হয়, কারণ আমরা জানি অটোইমিউন ডিসঅর্ডার একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে কি সেলফ রিয়েক্টিভ টি লিম্ফোসাইট। তাহলে অ্যাপোপ্টোসিস, ফিজিওলজিক্যাল অ্যাপোপ্টোসিস হয় থাইমাসে, যেটা যখন আমরা বলি যে নেগেটিভ পজিটিভ সিলেকশন অফ লিম্ফোসাইট, সেলফ রিয়েক্টিং টি লিম্ফোসাইটগুলোর সিলেকশন হয়, তখন এগুলো রিমুভ হয়ে যায়। যদি এগুলো রিমুভ হতে না পারে, অ্যাপোপ্টোসিস যদি কমে যায়, তখন এই সেলগুলো সেলফ রিয়েক্টিং টি লিম্ফোসাইটগুলো অটোইমিউন ডিজিজ ইনভাইট করে, অটোইমিউন ডিজিজ হয়। তাহলে অটোইমিউন ডিজিজের কারণ হচ্ছে কি ডিক্রিজ অ্যাপোপ্টোসিস, নট ইনক্রিজ অ্যাপোপ্টোসিস। তাহলে অ্যান্সারগুলো আমরা একটু দেখে নিই। Liquefactive necrosis is caused by fungal infection, bacterial infection, hypoxic injury in brain, ischemic injury in ovary, and viral infection. কমন এটা মনে রাখতে হবে, কমন একটা কথা হচ্ছে কি লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস কজ হচ্ছে কি ফাঙ্গাল আর ব্যাকটেরিয়াল ইনফেকশন, আর কোয়াগুলেটিভ নেক্রোসিসের কজ হচ্ছে কি হাইপোক্সিক ও ইসকেমিক ইনজুরি। এই দুইটা জিনিস মাথায় রাখবেন। হাইপোক্সিয়া আর ইসকেমিয়ার কারণে হয় মেইনলি কোয়াগুলেটিভ নেক্রোসিস, ব্যাকটেরিয়াল ফাঙ্গাল ইনফেকশন হয় লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস। তবে হাইপোক্সিক ইনজুরি ইন ব্রেন যদি হয়, সেটা হচ্ছে কি অলওয়েজ লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস। এই জিনিসটা মনে রাখলেই হবে। নেক্রোসিস কাকে বলে আমরা দেখলাম, টাইপসগুলো একটু দেখে নিলাম। তাহলে নেক্রোসিসে কি কি চেঞ্জ হয়? সাইটোপ্লাজম হচ্ছে ইওসিনোফিলিয়া হয়, হ্যাঁ, আর ইওসিনোফিলিয়া আর নিউক্লিয়াস হয়, তিনটা চেঞ্জ আমরা অলরেডি বলে ফেলছি। কোয়াগুলেটিভ নেক্রোসিস জাস্ট কোথায় কোথায় হয়? সলিড অর্গান হয়, এটা আমাদের মনে রাখতে হবে। বিশেষ করে হার্ট, কিডনি, স্প্লিন, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, এগুলোতে বেশি হয় কোয়াগুলেটিভ নেক্রোসিস। আর এটার কোয়াগুলেটিভ নেক্রোসিসে কি হয়? সেলুলার আউটলাইন আর্কিটেকচার প্রিজার্ভ থাকে, কারণ মেকানিজম এখানে কি হয়? ডিনেচারেশন অফ প্রোটিন, সাইটোপ্লাজমিক অ্যান্ড মেমব্রেন প্রোটিনগুলো ডিনেচার্ড হয়ে যায়, এনজাইমগুলো ডিনেচার্ড হয়ে যায়, কারণ এখানে অ্যাসিডোসিস, ইন্ট্রাসেলুলার অ্যাসিডোসিসের কারণে ডিনেচার, অর্থাৎ প্রোটিনগুলো তার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়, সেজন্য। তাহলে এখানে সেলুলার আউটলাইন এবং টিস্যু আর্কিটেকচার এখানে প্রিজার্ভ থাকবে, যেটা লিকুইফ্যাক্টিভ নেক্রোসিসে যেটা প্রিজার্ভ থাকবে না। এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট মরফোলজিক্যাল ডিফারেন্স। এটা কোথায় কোথায় পাওয়া যায় আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি। এবার লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস, এটা মেইনলি ব্যাকটেরিয়াল ফাঙ্গাল ইনফেকশনে হয়, আর এটাতে লিকুইড ফর্মে চলে যায় টিস্যুতে কোনো সেলুলার আউটলাইন আর্কিটেকচার বোঝা যায় না। এটা মেইনলি সাবরেটিভ ইনফ্লামেশন, বিশেষ করে অ্যাবসেস এবং হাইপোক্সিক ডেথ অফ ব্রেন টিস্যু সেখানে পাওয়া যায়, ওয়েট গ্যাংগ্রিনে পাওয়া যায়। তাহলে আমরা যদি দেখি, এটা হচ্ছে একটা ক্যাজিয়াস নেক্রোসিসের ফিচার। ক্যাজিয়াস নেক্রোসিস মেইনলি টিউবারক্লোসিস, সার্টেন ফাঙ্গাল ইনফেকশনে পাওয়া যায়। ক্যাজিয়াস নেক্রোসিসে চিজি ম্যাটেরিয়ালস বলা হয়, নেকেড আইয়ে দেখতে চিজ বা পনিরের মতো দেখায়, আর আন্ডার মাইক্রোস্কোপ এটাকে অ্যামরফাস গ্রানুলার ইওসিনোফিলিক সাবস্টেন্স দেখা যায়। তাহলে ক্যাজিয়াস নেক্রোসিস অলরেডি ডিসকাসড। এটার সাথে এটা ক্যাজিয়াস নেক্রোসিস হচ্ছে কি ডিস্টিংক্ট
ফর্ম অফ কোয়াগুলেটিভ নেক্রোসিস। কোয়াগুলেটিভ নেক্রোসিস এটা মেইন পার্থক্য হচ্ছে কোয়াগুলেটিভ নেক্রোসিসে সেলুলার আউটলাইন টিস্যু আর্কিটেকচার ইনটেক্ট থাকে বা প্রিজার্ভ থাকে, ক্যাজিয়াস নেক্রোসিসে এই দুটো লস্ট হয়ে যায়। নেক্সট হচ্ছে কি ফ্যাট নেক্রোসিস। ফ্যাট নেক্রোসিস টু টাইপস, একটা হচ্ছে কি ট্রমাটিক, একটা হচ্ছে এনজাইমেটিক। নেক্সট টপিকস ফ্যাট নেক্রোসিস। ফ্যাট নেক্রোসিস মেইনলি টু টাইপস, একটা হচ্ছে কি ট্রমাটিক, একটা হচ্ছে কি এনজাইমেটিক। যে আমাদের বডিতে যেখানে যেখানে ফ্যাট বেশি সেখানেই এই ফ্যাট নেক্রোসিস, ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস হয়, বিশেষ করে ব্রেস্টে হয় ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস। আর এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিস হয় প্যানক্রিয়াটাইটিস। প্যানক্রিয়াটাইটিসে কি হয়, প্যানক্রিয়াটিক ইনফ্ল্যামেশন হয় যখন প্যানক্রিয়াটিক এনজাইম, বিশেষ করে প্যানক্রিয়াটিক লাইপেজ যখন রিলিজ হয়, এই লাইপেজ ওমেন্টাল ফ্যাট ব্রেকডাউন করে, যার কারণে সেখানে নেক্রোসিস করে। ওমেন্টাল ফ্যাট এখানে যে টিজি আছে, টিজিকে ভেঙে ট্রাইগ্লিসারাইডকে ভেঙে ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি করে। এই ফ্রি ফ্যাটি অ্যাসিড অ্যাট্রাক্ট করে ক্যালসিয়ামকে, তখন ক্যালসিয়াম এসে এই ফ্যাটের উপর বা ফ্যাট নেক্রোসিস বা নেক্রোস টিস্যুর উপর জমা হয়। তাহলে এটা হচ্ছে কি ওয়ান টাইপ অফ ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। তাহলে এই যে ফ্যাট ফ্রি ফ্যাটি অ্যাসিডের সাথে বাইন্ড করার পর যে প্রোডাক্টটা তৈরি হয় সেটা হচ্ছে কি বলা হয় দেখতে চকি হোয়াইট, বা এটাকে ফ্যাট স্যাপোনিফিকেশন বলা হয় বা সাবানের মতো দেখায়। এটাকে ফ্যাট স্যাপোনিফিকেশন বা চকি হোয়াইট একটা সাবস্টেন্স দেখা যায় নেকেড আইয়ে। আর এই ফ্যাট নেক্রোসিস যদি আমরা আন্ডার মাইক্রোস্কোপ কীরকম দেখতে পারি, বেসোফিলিক ক্যালসিয়াম ডিপোজিট বা ব্লুইশ কালার দেখা যায়, কারণ এখানে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন হয়। আর লিকুইফেটিভ নেক্রোসিস কজড বাই, আমরা অলরেডি বলে ফেলছি, ডিসকাস করে ফেলছি। লিকুইফেটিভ নেক্রোসিস কোথায় কোথায় পাওয়া যায়? অ্যাবসেস ক্যাভিটি, ট্রু। সেন্টার অফ গ্র্যানুলোমা, ফলস। গ্র্যানুলোমা সেন্টার হচ্ছে কি ক্যাজিয়েশন হয়, সেখানে পাওয়া যায় ক্যাজিয়াস নেক্রোসিস। আর ওয়েট গ্যাংগ্রিনে পাওয়া যায়, ইয়েস। অক্সিজেন ডিপ্রাইভেশন অফ হার্ট, ফলস। এখানে অক্সিজেন ডিপ্রাইভেশন করলে কোয়াগুলেটিভ নেক্রোসিস হয়। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ইন অবিস পারসন, ট্রু। প্যানক্রিয়াটাইটিসের কারণে ফলস। প্যানক্রিয়াটাইটিসের কারণে যে নেক্রোসিস সেটাকে আমরা বলতেছি ফ্যাট নেক্রোসিস। This is the answer. Now, caseation necrosis is a distinctive type of coagulative necrosis. আমি অলরেডি বলেছি। এটার সাথে এটার পার্থক্য হচ্ছে কি, এখানে সেলুলার আউটলাইন টিস্যু আর্কিটেকচার এখানে প্রিজার্ভ থাকে না। is encountered most often in tuberculosis, true. Appears cheesy white or naked eye, true. Implies preservation of basic outline of necrosed cell, false. এখানে আউটলাইন প্রিজার্ভ থাকে না। ক্যারেক্টারিস্টিক্স অফ ফোকাল ফাঙ্গাল ইনফেকশন, ফলস। ফাঙ্গাল ইনফেকশনে কেজিয়েশন নেক্রোসিস আমরা হয় না। তাহলে এটা হচ্ছে নেক্রোসিসের পার্থক্য, এটা একটু দেখে নেবেন, খুবই ইম্পর্টেন্ট, আমি অলরেডি ডিসকাস করে ফেলছি। তাহলে কেজিয়েশন নেক্রোসিস এটা তো ডিসকাস করা হয়ে গেছে। ময়েস্ট গ্যাংগ্রিন অকার্স ইন, কোথায় কোথায় গ্যাংগ্রিন হতে পারে? যে গ্যাংগ্রিনাস নেক্রোসিস, একটা ফিব্রিনয়েড নেক্রোসিস। ফিব্রিনয়েড নেক্রোসিস মেইনলি বেসেল ওয়ালে হয় এবং এটা মেইনলি কানেকটিভ টিস্যু ডিজিজ, এসএলই এবং ভাস্কুলাইটিসে পাওয়া যায়, এটা একটু মনে রাখবেন। আর গ্যাংগ্রিনাস নেক্রোসিস এটা কোথায় কোথায় হয় আমরা একটু দেখি, কোশ্চেনটা আগে দেখি। বার্জার্স ডিজিজ, ডায়াবেটিক ফুট, রেনাস ডিজিজ, স্ট্রেঙ্গুলেটেড হার্নিয়া অ্যান্ড টেস্টিকুলার টর্শন। তাহলে গ্যাংগ্রিনাস নেক্রোসিস হচ্ছে কি ডিস্টিংটিভ টাইপ অফ নেক্রোসিস। এটা মেবি হোয়াট ইজ গ্যাংগ্রিন? হচ্ছে ম্যাক্রোস্কোপিক ডেথ অফ টিস্যু উইথ সুপারেটেড পুট্রিফেকশন। যখন একটা নেক্রোস টিস্যু যখন ইনফেকশন হয়ে যায়, পুট্রিফেকশন হয়ে যায়, তখন সেটাকে আমরা গ্যাংগ্রিন বলছি। নেক্রোসিস আন্ডার মাইক্রোস্কোপে দেখা যায় আর গ্যাংগ্রিন খালি চোখে দেখা যায়। টাইপস কি আছে? একটা হচ্ছে ড্রাই গ্যাংগ্রিন, ময়েস্ট গ্যাংগ্রিন, গ্যাস গ্যাংগ্রিন। ড্রাই গ্যাংগ্রিন, ময়েস্ট গ্যাংগ্রিনের মধ্যে ডিফারেন্সটা আমাদের জানা দরকার, পরীক্ষায় আসে। তাহলে ড্রাই গ্যাংগ্রিন মেইনলি এফেক্টেড পার্টটা ড্রাই থাকে, এই জন্য বলা হচ্ছে ড্রাই। আর এটা ময়েস্ট পার্টে হয়, বিশেষ করে কমন সাইটস। কোনটার কজ কি? ড্রাই গ্যাংগ্রিনের কজ ইজিলি হচ্ছে আর্টারিয়াল অক্লুশন আর
ময়েস্ট গ্যাংগ্রিন বোর্ড আর্টারিয়াল অ্যান্ড ভেনাস অবস্ট্রাকশনের কারণে হতে পারে। কমন সাইটস হচ্ছে কি ড্রাই গ্যাংগ্রিন হয় লোয়ার এক্সট্রিমিটি, বিশেষ করে এক্সপোজ পার্ট এগুলোতে হয়। আর ময়েস্ট গ্যাংগ্রিন ইন্টারনাল অর্গান, ইন্টেস্টাইন, প্রেস্টিজ, যেগুলো হচ্ছে লুজলি অ্যারেঞ্জড টিস্যুগুলোতে হয়। আর ড্রাই গ্যাংগ্রিনে কোনো অফেন্সিভ অর্ডার থাকে না, মানে যেগুলো ময়েস্ট গ্যাংগ্রিনে ব্যাড স্মেল পাওয়া যেতে পারে। আর ফ্রিকোয়েন্ট ইনফেকশন হয় ময়েস্ট গ্যাংগ্রিনে। আর ড্রাই গ্যাংগ্রিন হচ্ছে কি ডিস্টিংক্টিভ টাইপ অফ কোয়াগুলেটিভ নেক্রোসিস, ময়েস্ট গ্যাংগ্রিন হচ্ছে কি লিকোএফেক্টিভ নেক্রোসিস, এই জিনিসটা মনে রাখবেন। আর ড্রাই গ্যাংগ্রিন হচ্ছে কি লাইন অফ ডিমার্কেশন পাওয়া যায়, যেটা ময়েস্ট গ্যাংগ্রিনে ডিমার্কেশন থাকে না। আর এক্সাম্পলগুলো একটু মনে রাখতে হবে, পরীক্ষায় আসে। ড্রাই গ্যাংগ্রিন মেইনলি হয় বার্জার্স ডিজিজ, রেনল্ডস ডিজিজ, ভাস্কুলাইটিস, কানেকটিভ টিস্যু ডিজিজ, এগুলোতে হয়, সিস্টেমিক স্ক্লেরোসিস। আর ময়েস্ট গ্যাংগ্রিন হয় মেইনলি গ্যাস গ্যাংগ্রিন ভিন্ন। ময়েস্ট গ্যাংগ্রিন হয় যে বললাম হার্নিয়া, স্ট্রেঙ্গুলেটেড হার্নিয়া, টেস্টিকুলার টর্শন, এগুলোতে ময়েস্ট গ্যাংগ্রিন হয়। আর ডায়াবেটিক ফুড ময়েস্ট গ্যাংগ্রিন হয়। আমরা একটু অ্যান্সারটা একটু দেখি। তাহলে গ্যাস গ্যাংগ্রিনের কী কী কজ আছে? ক্লস্ট্রিডিয়াম পারফিনজেস, ক্লস্ট্রিডিয়াম স্পেসিসগুলো গ্যাস গ্যাংগ্রিন করে। তাহলে অ্যান্সার হচ্ছে কি ময়েস্ট গ্যাংগ্রিন অকার্স ইন বার্জার্স ডিজিজ, ফলস। ড্রাই গ্যাংগ্রিন হয় ডায়াবেটিক ফুড, ট্রু। ডায়াবেটিক ফুড ট্রু, সেখানে অবশ্যই ময়েস্ট গ্যাংগ্রিন হয়। রেনল্ডস ডিজিজ বা সিস্টেমিক ভাস্কুলাইটিস অর কানেকটিভ টিস্যু ডিজিজ, এগুলোতে ড্রাই গ্যাংগ্রিন হয়। তাহলে সি হচ্ছে ফলস। স্ট্রেঙ্গুলেটেড হার্নিয়া, এখানে ময়েস্ট গ্যাংগ্রিন হয়, আমি বলছি। লুজলি অ্যারেঞ্জড টিস্যু যেখানে থাকে, আর হচ্ছে টেস্টিকুলার টর্শন, ট্রু, এগুলোতে ময়েস্ট গ্যাংগ্রিন হয়। So these are all about today's topics. আশা করি আপনারা এই সলভ ক্লাসটা আপনারা ভালো করে দেখবেন, কারণ এই কোশ্চেনগুলো গত 10 বছর প্রায় যে কোশ্চেনগুলো আসছে সেগুলোকে নিয়েই আমি সাজিয়েছি, এবং এই অ্যান্সারগুলো আপনারা যদি বারবার প্র্যাকটিস করেন আশা করি আপনারা পরীক্ষায় ভালো করবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।